আমরা তাহলে শুরু করি, সেটা দিয়ে শুরু করি। ওকে, যাকে ঘটনাটা হচ্ছে মানে আপনার স্বাধীনতোত্তর কালের, হ্যাঁ, মানে আপনার সেই পাকিস্তান আমলের। তখন আমার নানার ফ্যামিলি থাকতো আপনার করাচিতে আর কি। আচ্ছা। তো করাচিতে ছিল, তো জায়গাটা ছিল হচ্ছে আপনার একটা কোয়ার্টার মানে যেখানে নাকি আপনার সরকারি বাসস্থান যেটা। তো ওখানে একটা জায়গা ছিল মানে কোয়ার্টারের মধ্যে, সেটাকে বলা হতো গাড্ডা মানে হচ্ছে একটা বড় খাদ বা একটা বড় বেশ গভীর একটা খাদ, বা 30-40 ফিট। আর এটার মানে আপনার পুরা রেডিয়াস ছিল প্রায় বেশ বড়, কয়েক কিলোমিটার জুড়ে, ধরেন আমাদের সংসদ ভবন এলাকাটা পুরোটা। আচ্ছা, অনেক বড় জায়গা, অনেক বড়। আর এক পাশে ছিল কোয়ার্টার, আর ওই গাড্ডার ওই পাশে হচ্ছে আরেকটা কোয়ার্টারের অংশ। আচ্ছা। তো এই খাতটা ছিল বেশ মানে বাজে এলাকা, মানুষজন দিনের বেলা হাঁটলেও ওখানে শর্টকাট ছিল, মানে এই কলোনির এই পাশ থেকে ওই পাশে যাওয়ার জন্য। আচ্ছা। কিন্তু দিনের বেলা মানে যদিও যেত কেউ, সন্ধ্যার পরে আর ওইদিকে কেউ যেত না, ভয়। মানে ওখানে মানে দেখা যেত মানুষ মেরে ফেলে রাখছে, অথবা দেখা যেত যে আপনার ওই বাচ্চা কাচ্চা মানে অনেকে ফেলে দিচ্ছে ওখানে। হ্যাঁ, মানে ভেরি ডেঞ্জারাস প্লেস, স্পুকি প্লেস। সন্ধ্যার পর কেউ যেত না, দিনের বেলা কেউ হাঁটতো। তো আমার মা তখন সরকারি জব করেন, উনি ওখানে একটা ওই কোয়ার্টার পান আর কি। তো সেটা ছিল ওই পাশে, আর আমার নানাদের যে আপনার কোয়ার্টারটা ছিল সেটা ছিল এই পাশে। আচ্ছা। তো আমার সেজো মামা আমার ওই কোয়ার্টারটা এখন নতুন যেটা পাইছে আর কি, সেটা তো থাকতে হবে মানুষের। তো ওখানে আমার মামা যে থাকতো আর কি, সন্ধ্যার পরে রাতে থাকতো ওখানে। আমার সেজো মামা যিনি ঘটনাটা বলছেন আমাকে, উনি খাবার নিয়ে ওখানে যেতেন সন্ধ্যার আগেই, বিকালে যে দিয়ে আসতেন খাবার। আচ্ছা। তো একদিনকার ঘটনা, উনি ওই খাবার নিয়ে ওখানে গেছেন, তখনই বিকালবেলা যাওয়ার সময় উনি মানে ওই গাড্ডার পাশ দিয়ে আর কি হেঁটে হেঁটে চলে গেছে। আর যখন ফিরে আসতেছে তখন ধরেন সন্ধ্যা হয়ে গেছে, মানে প্রায় সন্ধ্যা আসরের ওয়াক্তের পরে আর কি। আসতেছে ওনার সাথে আপনার সেই টিফিন ক্যারিয়ার, আর হেঁটে আসছে গাড্ডার পাশ দিয়ে আর কি, ওই নির্জন রাস্তা, মানে পাশ দিয়ে সাইড ওয়াক টাইপের আছে। তার পাশে ওই পাশে হচ্ছে আপনার বেশ ধুধু একটা প্রান্তর, তার পাশে হচ্ছে আপনার কিছু গাছপালা আছে আর কি, কিন্তু নির্জন। সন্ধ্যার সময় কেউ হাঁটতেছে না ওখান থেকে। তো উনি বেশ ভয় পাচ্ছিলেন একলা একলা আসতে আসতে, তখন উনি 5-6 পড়ে। তো আসার সময় উনি হঠাৎ দেখলো রাস্তার মধ্যে দিয়ে তিনজন সাদা বোরখা পরা মহিলা হেঁটে হেঁটে যাচ্ছেন। তো উনি ওদেরকে দেখে মানে আর কি মনে করছে জাস্ট আমি তো একলা যাচ্ছি, সাথে যদি একটা কম্পেনিয়ন পাই বা কারো আশপাশ দিয়ে যেতে পারি ভয়টা একটু কাটবে। তো উনি ওদেরকে ফলো করা শুরু করছে। ফলো করে ওদের একটা ডিস্টেন্স রেখে উনি একসময় করলো কি একটু কাছে যাওয়ার চেষ্টা করলো, ছোট মানুষ মানে উনি কাছে যাওয়ার চেষ্টা করছে। তো কাছে যেয়ে তাকে ডিস্টেন্সটা কখনই কমছে না, মানে ডিস্টেন্সটা রয়েই যাচ্ছে। তো ছোট মানুষ এতটা বুঝতে পারেনি ব্যাপারটা কি। তো এনিওয়ে উনি হাঁটছে। তো হাঁটতে হাঁটতে যখন নাকি ওই রাস্তাটা প্রায় শেষ পর্যায়ে আসছে, উনি ডান দিকে মোড় নিয়ে চলে যাবে ওনার বাসার দিকে। আচ্ছা। এই সময় উনি দেখলো যে না, উনি ক্রস করতে পারছে, উনি হেঁটে ক্রস করে চলে গেছে। যাওয়ার পর উনি কি মনে করে পিছন ফিরে তাকাইছে, তাকানোর পর দেখে মহিলাগুলোর চেহারা খুবই কুৎসিত, মুখে কোনো ভেল নাই, মানে পর্দা নাই, খুবই কুৎসিত চেহারা, মানুষের চেহারা মতো না, কালো কুচকুচে, জায়গায় জায়গায় বলিরেখার মতো আছে এবং বলিরেখাগুলো লাল। আচ্ছা। হ্যাঁ, আর আপনার ও মুখ হা করছে, মহিলাগুলো হা করছে, ভেতরে জিভ দেখা যাচ্ছে। জিভটা হচ্ছে আপনার ঠিক কালো জিভ, তার মধ্যে ঠিক ওই রেখার মতো লাল লাল ফাটা রেখার মতো। তো ওনার দিকে তাকায় ছিল অনেকক্ষণ, চোখগুলো খুব মানে ভয়ঙ্কর টাইপের চোখ। তো উনি দেখে প্রচন্ড ভয় পেয়েছে, উনি দৌড় দিয়ে উনি বাসায় চলে আসছে। বাসায় এসে উনি আমার নানিকে বলছে, তো নানি দোয়া টোয়া পড়ে উনাকে ঠান্ডা করছে। তো এনিওয়ে তো রাতের বেলা যখন উনি ঘুমাতে গেছে, তো উনি নাকি হঠাৎ ঘুম ভেঙে গেছে রাতে। তাকে দেখে অন্ধকার, মানে ঘরের ভেতর আলো নাই, তেমনি নাই, বাইরের জানলা দিয়ে হালকা আলো আসছে। এর মধ্যে দেখলো যে ওনার বিছানার পাশ দিয়ে 3টা এরকম মূর্তি, সাদাটে টাইপের, বোঝা যাচ্ছে যে সাদা মানে কিছু পরা। আচ্ছা। ওই বিছানার পাশে ঘুরতেছে এবং ওই ভালো মতো তাকায় দেখে যে ওই যে 3টা উনি বোরখা পরা মহিলা দেখছিল, ওই 3জন ওনার বিছানার পাশ দিয়ে ঘুরতেছে এবং হা করে আছে। আচ্ছা। এবং ওই জাস্ট লাইক ওই ফেসটাই উনি অন্ধকারে বুঝতে পারছে, প্রচন্ড ভয়ঙ্কর। এবং ওনাকে হাত দিয়ে ধরতেছে। ওনাকে যখন হাত দিয়ে ধরছে, যেসব জায়গায় ধরছে উনি ভয় চিৎকার করছে। ওই সময় একসময় গোঙানির মতো হয়েছে, বাসার মানুষ আসছে, কি হয়েছে দেখলো, ঘুম থেকে উঠছে, তো বলে যে আমি এরকম দেখছি, ভয় পেয়েছি। তো পরে একজন আপনার হুজুর ডেকে এনে ওনাকে মানে দোয়া টোয়া পড়ে বসে, যেটা একটা মানে খারাপ জিনিস ওনার উপর আসর করছিল, দোয়াটা পড়ে ওটা ঠিক ওনাকে সরায় আর কি।
তো যেসব জায়গায় ওনাকে ধরছিল ওইসব জায়গায় ব্যথা হয়ে গেছিল, লাল লাল দাগ দাগ হয়ে গেছিল। আচ্ছা, তো এটাই হচ্ছে একটা ঘটনা। ওকে ফাইন, আমার সেকেন্ড ঘটনা ভাই। হ্যাঁ রসুল ভাই, মামার সেকেন্ড ঘটনাটাকে বলার আগে আমি আরেকটা ঘটনা শেয়ার করতে চাই। হ্যাঁ, মানে এটা ছোট, তবে বেশ মানে আমার কাছে বেশ ভয় লেগেছে শুনে। আচ্ছা, এটা আমার এক ফ্রেন্ডের ঘটনা। ওর বাসার ঘটনা আপনাদেরকে আগেও বলেছি যে বাসাটা হন্টেড, ছাদের উপর বাচ্চা টাচ্চা দেখা যেত আর কি। তো ওই বাসাটায় ওর এক বড় ভাই ছিল আগে, তো উনি মারা গেছিলেন। মারা যাওয়ার পরে আচ্ছা, তখন ফ্রেন্ড ছোট আর কি, ওর বড় ভাই একজন মারা গেছিলেন। তো একদিন ওরা বাসায় সবাই খাটে শুয়েছিল দুপুরবেলা আর কি। তো এই সময় কে জানি মানে বেল দেয় দরজায়। তো বেল দেওয়ার পরে সবাই না, যে ও ছোট ছিল ওকেই বলে যে যাও গেটটা দেখো কে আসছে। তো উঠে ও হেঁটে আসে, এসে ও বাইরে এসে একটা চিৎকার করে ফিরে আসে ওখানে, এসে আপনার লাফ দিয়ে পড়ে বেহুশ হয়ে যায়, ফেন্ট হয়ে যায়। তো ফেন্ট হওয়ার পরে ওর একটু পরে ওকে উঠানোর পর জিজ্ঞেস করে কি হয়েছে, তুমি ভয় পেলে এরকম চিৎকার করলা কেন? তো বলতেছে যে আমি যখন বাইরে গেছি যায় দেখি যে আমার ভাই, সেজ ভাই যে মারা গেছে আর কি, উনি গেটে দাঁড়ায় আছেন। আচ্ছা, এবং এরপর থেকে ওর একটা মানে এরকম একটা জিনিস দেখা দেয়, অনেকদিন ছিল ওর মধ্যে। ও প্রায় ওর এই ভাইটাকে দেখতো, কোথায় জানালা দিয়ে দেখতো, জানলা দিয়ে ধরেন ঠিক দোতলার জানলার মধ্যে উকি দিয়ে আছে। আচ্ছা, এরকম একটা ঘটনা দেখতো। আমার কাছে বেশ স্পুকি লাগছে জিনিসটা। হ্যাঁ, ঘটনাটা বেশ এরকম ধরনের আর কি। আমরা এর পরবর্তী ঘটনায় যাব, তবে তার আগে আমাদেরকে ছোট্ট ব্রেক নিতে হবে। এবং আপনারা কোথাও যাবেন না, যারা আমাদের সাথে রয়েছেন এত রাত পর্যন্ত, আপনারা কোথাও যাবেন না, বুথ এফএমের সঙ্গে থাকুন। ছোট্ট একটা ব্রেকের পরে আমরা আবারও ফিরে আসছি। স্টে টিউনড টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য Haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। ঘড়িতে সময় 1:10। আমরা একটার পর একটা ঘটনা শুনছি এবং একটু আগে আমরা বাবু ভাইকে থামিয়ে দিয়েছিলাম, তার কাছে চলে যাব। তবে তার আগে আমি কয়েকটা SMS পড়ে ফেলি। তন্ময় আমাদের SMS করেছেন ওয়াহিদ চিটাগাং থেকে, এছাড়াও নোমান ফেরদৌস SMS করেছেন, শাহজাহান SMS করেছেন, জাহিদ SMS করেছেন মিজান, হাফিজ, শুভ শহর, অনেকে। বাবু ভাই আপনার কাছে ঘটনা শুনছিলাম আমরা, মাঝখানে একটা ব্রেক নিলাম আমরা ছোট্ট, আবারও ফিরে আসলাম আপনার কাছে, শুনি আপনার ঘটনা। আমার মামার বলা, হ্যাঁ উনি বিদেশে থাকেন। আচ্ছা, তো উনি আমাকে বলেছেন, তাই এটা হচ্ছে গ্রামের ঘটনা। গ্রামের? আচ্ছা, গ্রামের বাংলাদেশে হচ্ছে, রাইট। তো এটা হচ্ছে যে উনি একবার ওনার মামার বাড়িতে গিয়েছিলেন। তো মামা বাড়িতে যাওয়ার পরে ওখানে কয়েকদিন থাকার পরে উনি ব্যাক করার চিন্তা করলেন নিজেদের বাড়িতে, গ্রামের বাড়িতেই। তো গ্রামের বাড়িতে ব্যাক করতে যে উনি মানে ওনাকে অনেক রিকোয়েস্ট করছে থাকার জন্য, উনি থাকলো না। উনি বললো যে বাসায় চলে আসবো। তো ওনার প্রায় দুপুরের দিকে উনি রওনা দিয়ে উনি আসতে এক সময় দেখে যে নদীর যে লঞ্চ ঘাট যেতে যায়, এসে দেখে যে লঞ্চ ঘাটের লঞ্চটা ছেড়ে গেছে তার কিছুক্ষণ আগে। তো উনি চিন্তা করলো আমি ব্যাক করবো, চিন্তা না করে বললো যে আমি এক কাজ করি, আমি হেঁটেই চলে যাই, মাঝখানে একটু নদী পার হতে হবে আর কি এক জায়গা। তো মানে ওই ওনার হয়তো 15 মাইল বা এরকম ডিস্টেন্সের ব্যাপার। তো উনি হাঁটা ধরলো, হাঁটতে ওইটা ছিল মানে দুটো নদী আছে এখানে, একটা নদীর পাড় দিয়ে উনি হাঁটতে এক জায়গায় আসছে। তো ওই জায়গায় একটা জমিদার বাড়ি আছে, পুরানো জমিদার বাড়ি, অনেক পুরানো। তো দেখলো জমিদার বাড়িটার পাশে ঘাটও আছে, একটা মানে পুকুরের পাড়ে ঘাটটা, কিন্তু ওখানে কেউ থাকে না, পুরানো। মানে জমিদার ওই ভারতে চলে গেছে, ইন্ডিয়া চলে গেছে। এনিওয়ে, তো বাড়িটা অনেক পুরানো, ওখানে গেছে। তো একটা চায়ের দোকানে থেকে উনি যখন চা খাচ্ছে, তো তখন সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো চায়ের দোকানদার বলতেছে আপনি কোথায় যাবেন, কোত্থেকে আসছেন? উনি বললো যে আমি অমুক জায়গায় যাবো, অমুক গ্রামে যাবো, এখানে আমি এই বললে যে এখান থেকে রাতের বেলা চলাফেরা করাটা আপনি সন্ধ্যার পরে আসতেছেন, জায়গাটা ভালো না। ভালো না বলতে আপনি কি বোঝাচ্ছেন? বলে ভালো না বলতে বোঝাচ্ছি যে এই জায়গায় মানুষ আসে না সন্ধ্যার পরে, বিশেষ করে এই জমিদার বাড়ির আশপাশ দিয়ে চলাফেরা করে না। আচ্ছা, তো উনি বললো যে যাক আমাকে যেতেই হবে, আমি এখন ব্যাক করবো না। বলে যাক সাবধানে যান, কিভাবে যাবেন? তো উনি চাটা খেয়ে ওখান থেকে রওনা দিল। তো রওনা দিয়ে হাঁটতে ঠিক রাস্তাটা এরকম যে জমিদার বাড়ির মাঝখান দিয়ে যেতে হয়। তো উনি ঢুকে জমিদার বাড়ির সামনে আর কি মাঝখানে একটা চত্বর আছে, একটা বাইরে যাচ্ছে। তো ওখানে যাওয়ার সময় উনি দেখতেছে সন্ধ্যার সময় বেশ খা করতেছে প্রত্যেকটা, মানে দেখা যাচ্ছে বারান্দার ভিতরে রুম গুলা, মানে কেমন একটা আধিভৌতিক পরিবেশ আর কি। তো
হেঁটে হেঁটে উনি পার হয়েছে, ভয় পাচ্ছিল ওই সময়। তো বাড়িতে যখন পার হয়ে বের হয়ে যায়, ওখানে দেখে একটা গাছের নিচে একটা বুড়ি বসা, শীর্ণ দেহি একটা বুড়ি। তো বুড়ি মানে মনে হচ্ছে বুড়ি, কারণ শীর্ণ দেহি, বেশ কুজো হয়ে বসে আছে। তো উনি যে জিজ্ঞেস করতেছে আপনি কে, এখানে কি মানে আপনি এখানে বসে আছেন, আপনি কি ব্যাপার? তো বুড়ি বলতেছে যে তুই কই যাবি, তুই কোথায় যাবি? তো বলতেছে যে আমি তো মুখ জায়গায় যাবো। হ্যাঁ, তো বুড়ি বলতেছে চল চল। বলার পর তো উনি বুড়ির সাথে সাথে রওনা দিচ্ছে, বুড়িও হাঁটতেছে ওনার সাথে। তো হাঁটতেছে বুড়ি বেশ দেখতেছে যে এই বয়সেও বুড়ি খুব ফাস্ট হাঁটে, অনেক জোরে জোরে হাঁটতেছে। তো উনি বুড়ির সাথে সাথে হাঁটতেছে। তো হাঁটার পর বুড়ি উনি একবার জিজ্ঞেস করছে যে, উনি কিন্তু অ্যাসিউম করতেছে যে বুড়ি, হ্যাঁ মানে এখনো চেহারা দেখেনি উনি। জিজ্ঞেস করতেছে যে আপনি আপনার তো ভালোই জোর, এই বয়সে আপনি হাঁটতেছেন এরকম। তো বুড়ি তাকে বলতেছে কথা কবি না, হ্যাঁ কথা কম বল, হাঁট চল। তো উনি একটু অপ্রস্তুত হচ্ছে যে এরকম করে বলতেছে, উনি যাচ্ছে তার পিছনে। তো যেতে যেতে দেখতেছে রাস্তার মানে এক পাশে হচ্ছে আপনার মাঠ, ক্ষেত আর কি, ক্ষেতের ওই পাশে হচ্ছে আপনার বিল। তখন যাচ্ছে যেতে যেতে দেখে যে ওই ক্ষেতের মধ্যে অনেক মানুষ আছে, হাঁটতেছে চলতেছে মানে কথা বলতেছে। তো উনি একটু ভাবলো জিনিসটা কেমন, এই রাতের বেলা দোকানদার আমাকে বললো যে এদিক দিয়ে যাওয়াটা ঠিক না, রাস্তাটা খারাপ, অথচ অনেক মানুষ তো এখানে আছে। তো উনি দেখে আর কিছু বলতেছে না, বুড়ির পিছনে হাঁটতেছে আর কি। আচ্ছা। তো হাঁটতে হাঁটতে এক সময় উনি নদীর পাড়ে আসলো, যে নদীটা ক্রস করার দরকার, অনেক দূর পর্যন্ত উনি হাঁটছে। হাঁটার পরে ওই নদীর একটা মাঝি আছে আর কি, একজন নৌকা পার করে। তাকে বললো যে আমি নৌকা পার হবো, কত করে চার্জ কত? তো বললো ধরেন 5 টাকা করে পার পার্সন, হ্যাঁ এরকম লাগবে যে পার হওয়ার জন্য। উনি বললো ঠিক আছে। তো উনি বললো যে আমাকে নামায় দাও। তো উনি উঠলো, নৌকা উঠছে, উঠে দেখে বুড়িও উঠছে ওনার সাথে। আচ্ছা। ওঠার পরে নৌকাটা আস্তে আস্তে লোকটা চালায় নদীটা পার হয়েছে। পার হওয়ার পর উনি নামছে। তো উনি দেখলো যে বুড়িও নামছে। আচ্ছা। তো উনি ওই মাঝিকে বলতেছে এই যে নাও, 10 টাকা দিচ্ছে আর কি। আচ্ছা। তো দেওয়ার পর মাঝি বলতেছে যে 10 টাকা কেন, 5 টাকা। উনি বলছে কেন, আমি 2 জন আসছি। কোথায় 2 জন? আপনি তো একা আসছেন। সেই সময় তো আমরা প্রথম রিয়ালাইজ করছেন উনি। তখন ওনার গায়ের লোম সব দাঁড়ায় গেছে এবং উনি তাকায় দেখে পাশে বুড়িটা নাই। আচ্ছা। এবং উনি খুব ভয় পেয়েছে, ভয় পেয়ে টাকা দিয়ে, এবং যেহেতু উনি ছোটকাল থেকে উনি মানে অ্যাকচুয়ালি মানে সে এরকম অনেক কিছু এক্সপিরিয়েন্স করছে জীবনে। আচ্ছা। তো উনি হাঁটতেছে, হাঁটতে হাঁটতে ওই উঠলো পাড়ে। উঠার পর ওখানে যে হেঁটে হেঁটে গ্রামের আবার একটা টং দোকান পেয়েছে, রাতে খোলা থাকে। তো ওখানে জিজ্ঞেস করছে, চা খাইলো। চা খেয়ে বলতেছে যে আমি তো এরকম আসছি ভাই, এরকম একটা বুড়ি আমার সাথে এরকম আছে। বলে কি আপনি তো আসছেন, আপনার কাউকে নিয়ে হাঁটা উচিত ছিল না, ওই জায়গায় অনেক খারাপ জিনিসপত্র ঘটে, এত রাতে বের হয়েছেন কেন? সেটাই তো বলছে যে আপনি যান, বাসায় যান। তো উনি হেঁটে আবার যাচ্ছে। তো যেতে যেতে একটা ছোট ছেলে ওনাকে রাস্তাটা দেখায় দিচ্ছে কিছু দূর পর্যন্ত। তারপর উনি যাচ্ছে, যেতে যেতে দেখে এক জায়গায় ওই বুড়িটা বসা রাস্তার মধ্যে। বুড়িটা বসা। তো বুড়িটা ওনার দিকে তাকাইছে। তাকানোর পর উনি দেখতেছে যেটা বুড়ি না, একটা খুব কম বয়সী মেয়ের চেহারা, কিন্তু খুবই শুকনা আর কি, শীর্ণ দেহি, এরকম পুজো, আর মানে চেহারা বুড়ি না আর কি, সে বুড়ির মতো। আচ্ছা। মানে শরীরের মানে মানে ওরকম পুজো হয়ে বসে আছে, শীর্ণ দেহে, বুড়ি না। তো সে ওনার দিকে তাকায় শুধু বললো কি যে বাড়ি যা, হ্যাঁ জায়গাটা খারাপ ছিল তাই এগিয়ে দিলাম তোরে। এটা হচ্ছে বুড়িটা বলতেছে। তো উনি খুবই ভয় পেয়েছে এবং কিছুক্ষণের মধ্যে উনি আবার তাকায় দেখে বুড়িটা ওই জায়গায় নাই যেখানে থাকার কথা। আচ্ছা। তারপর উনি আস্তে কোথায়, এটা যেটা এখন বলবেন, এটাও অ্যাকচুয়ালি মানে ওই সময় আমাদের বাসার আর কি। হ্যাঁ। আচ্ছা। তো এটার সময় ছিল আর কি আপনার মানে ওইটাও বৃষ্টির সময় আর কি, বৃষ্টির দিন। তো আমরা আমার নানার বাসায় গিয়েছিলাম, আমি, আমার আম্মা, আমার ছোট বোন, আমরা সবাই। বাসায় কাজের মেয়ে ছিল আর কি। তো আমরা নানা বাসায় গিয়েছি কোনো কারণে, রাতে মানে রাত হয়ে গেছে ফিরতে ফিরতে। তো ওই কাজের মেয়েটা রান্না টান্না করতো, বাসায় রান্না করে ফেলতো সব। রাত্রে যখন আমরা ব্যাক করলাম তখন ধরেন 8টা-9টা বাজে। বাসায় বেল দেওয়ার পরে কাজের মেয়েটা আসে না, অনেকক্ষণ পর সে আসছে, দৌড় দিয়ে আসছে, গেট খুলছে, খোলার পর বলতেছে যে খুব ভাবেছে, কান্না, শরীর কাঁপতেছে। বলে আমি থাকবো না। কি হয়েছে? তখন আমাদের বাসার পেছনে আবার 3টা গাছ ছিল, আপনার নারকেল গাছ ছিল 3টা। এগুলো পরে অনেক পর কেটে টেটে ফেলে, এখন আর এসব নাই। তো বলতেছে যে আমি থাকবো না। কি স্যার? বলে যে আপনারা তো চলে গেছেন, আমি রান্না বাড়া করে ডাইনিং টেবিলের মধ্যে সব খাবার সাজায় রেখে আমি ওখানে শুয়ে পড়ছিলাম। শুয়ে পড়ার পর এক সময় আমি উঠে দেখি যে ওই মাগরিবের ওয়াক্ত চলে গেছে, লাইট টাইট জ্বালায়নি, ডাইনিং টেবিলের চারপাশে চেয়ারে
কতগুলো আপনার মানুষের মতো বসা, গায়ে লোম, বড় বড় লোম, মানে বিভৎস দেখতে, লোমালা বড় বড়, অনেকটা ওই যে ইসের মতো, অনেকটা যদি বলে, আমি যা ওর বর্ণনা যা মনে হলো যে বড় শিম্পাঞ্জি বা কিছুর মতো আর কি। হ্যাঁ, বলে খাবারগুলো খাচ্ছে, মাছগুলো খাচ্ছে, টেবিল থেকে খাবার মাছ টাছগুলো খাচ্ছে। তো এই দেখে অনেকে ভয় প্রায় ফেইন্টের মতো হয়ে গেছিল, চুপচাপ পড়েছিল। তো এক সময় ওই যে মানে আর কি, মানে কখন ঘুমায় গেছে বা কিছু ওর খেয়াল নেই। ও পরে যখন এই যে আমরা বেল দিলাম তখন সে উঠছে। এনিওয়ে, তো আমরা গেলাম রুমের মধ্যে, আর আম্মা বলতেছে কিচ্ছু হয়নি, এটা কোনো ব্যাপার না, স্বপ্ন দেখছিস তুই। ডাইনিং রুমে যে আমরা যখন খাবারের পাত্রগুলো মানে দেখতেছে, উঠেছে মাছগুলোর মধ্যে পোকা। ইলিশ মাছ ভাজি ছিল, ফ্রেশ ইলিশ মাছ ভাজি। খুব আজব ব্যাপার যে মাছের মধ্যে পোকা, মানে কি পোকা আপনার এরকম ছোট ছোট, মানে ইসের মতো, ক্রিমির মতো, এরকম আমার নিজের চোখে দেখা ক্রিমির মতো এরকম কিলবিল করতেছে মাছের মধ্যে পোকাগুলো। ডেঞ্জারাস। মানে এটা হতে পারে একটা মাছ আপনি 5 দিন রেখে দেন, 4 দিন, 3 দিন, 2 দিন, তখন হতে পারে। রাইট অ্যাওয়ে দুপুরে ভাজা মাছ, সন্ধ্যার পরে এটা পোকা হয়ে গেছে ভিতরে। সো ইট ওয়াজ স্কেরি, মানে খুবই বেশ ভয় পেয়েছিলেন। এরপর থেকে ওই কাজের মেয়ে আমাদের বাসায় ওই যে সন্ধ্যার পরে একলা থাকবে না। আচ্ছা, আমাদের শেষ করতে হবে। আরেকজনের কাছে যে ঘটনাগুলো শুনবো, জি, সেগুলো কি ঢাকার ঘটনা নয়? অ্যাকচুয়ালি ঢাকার ঘটনা, ঢাকার বাইরেরও ঘটনা আছে। হ্যাঁ, তো যদি সময় হয় আর কি, দেন ইউ নো উইল গো ফর দ্যাট। আপনার এক্সপেরিয়েন্সটা শুনি একদম ডিটেল। যেটা আগে আপনার শুরুতে আপনার নাম বলেন, এবং আমি বলবো থ্যাংক ইউ সো মাচ, ইউ হ্যাভ কাম অল দ্য ওয়ে ফ্রম ময়মনসিং। হ্যালো লিসেনার্স, আমি রিফাত ইমতিয়াজ, রিফাত ইজ মাই নিকনেম। আমি ময়মনসিং এর মুক্তাগাছা থেকে এসেছি। আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ছি। মানে এরকম খুব কমই হয় ভূত এফএমে। এর আগে চিটাগং থেকে এসেছেন কয়েকজন, আর মানে দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে কেউ ময়মনসিং থেকে আমাদের সাথে ময়মনসিং না, শুধু ময়মনসিং এর মুক্তাগাছা থেকে এসেছেন, মানে আরো দূরে মন্ডার জায়গা থেকে এসেছেন তিনি, মুক্তাগাছার মন্ডা। তবে উনি আজকে সঙ্গে করে মন্ডা নিয়ে আসেননি, আপনাদের সঙ্গে করে নেক্সট টাইম নিয়ে আসবো, যখন নেক্সট টাইম আমাকে না, বাট আপনি মন্ডা চাইতে ভালো কাজ করেছেন, কারণ যেখানে যেটা চলে আর কি, মন্ডা না নিয়ে এসে উনি এক্সপিরিয়েন্স নিয়ে আসছেন। দ্যাটস হোয়াট উই ওয়ান্ট, না? সো শুনি আমরা। আসলে আমার যে এক্সপিরিয়েন্সটা, এটা আসলে 1 বছর ব্যাপী ঘটনাটা ঘটে, এবং এটার 2টা পার্ট আছে। মানে একটা পার্ট এবং অপর পার্টটার সাথে একদম লিঙ্ক। আসলে যে ফার্স্ট ব্যাপারটা যখন আমি এক্সপিরিয়েন্স করি, তখন যদি এরপর যদি আমি সেকেন্ড পার্টটা না হতো, তাহলে ব্যাপারটা একদম ঘোলাটে থেকে যেত, ব্যাপারটা অসম্পূর্ণ থেকে যেত। তো যাই হোক, আমি ফার্স্ট পার্টটা শুরু করছি। ঘটনাটা শুরু ঘটে 2007-এ। তখন আমি ক্লাস 8-এ পড়ি। তো ক্লাস 8-এ জুনিয়র স্কলারশিপের জন্য তো আমার বাসা থেকে আমাদের যে কোচিং ছিল, কোচিং এর হোস্টেলে আমাকে শিফট করা হয়। ওকে, তো আমি কোচিং এর হোস্টেলে থাকতাম। যেদিন ঘটনাটা ঘটে সেই ডেটটা হচ্ছে 15th জুন। আমি লিসনারদেরকে অনুরোধ করবো যে আপনারা ডেটটা একটু প্লিজ মনে রাখবেন, দ্যাট ইজ 15th জুন। কারণ আমার যে ঘটনাটা, যে 2টা পার্ট যে ঘটে, তো এই ডেটটার মাঝখানেই কিন্তু এই ঘটনার 2টা লিঙ্ক হয়। ওকে, তো যাই হোক, 15th জুন ওই দিন বিকেলবেলা আমরা আমাদের কোচিং এর ছুটি দিয়ে দেয় বিকেলবেলা। পরের দিন সম্ভবত একটা হলিডে ছিল। ওকে, তো বিকেলবেলা আমি বাসায় চলে আসছি। তো আবার পরের দিন, দ্যাট ইজ 16th জুন, আমার খুব ক্লোজ ফ্রেন্ড মাসুদ, ওর জন্মদিন। তো ও এরকম একটা প্ল্যান করছে যে ওর বাসায় রাত 12:01 পার্টি হবে, ওর বার্থডে পার্টি। তো আমরা সব ফ্রেন্ডরা মিলে সেখানে সেলিব্রেট করবো রাত 12:01। তো সারা রাত আড্ডা দিব, গল্প করবো, মজা করবো, এরকম একটা মানে পরিকল্পনা করছি আমরা। তো যখন আমি বাসায় আসলাম, বাসায় আসার পর আমার আব্বা আম্মা বলতেছে যে আমাদের গ্রামের বাড়িতে যাবে। ওকে, তো যেহেতু পরের দিন হলিডে, আর অনেকদিন যাবত গ্রামের বাড়িতে যাওয়া হয় না, তো আমার আব্বা আম্মা ডিসিশন নিয়েছে, সো আমরা বাড়িতে যাব। তো যেহেতু আমার 16th জুন 12:01 আমার প্রোগ্রাম, আমার ফ্রেন্ডের বাসায়, তো যদি আমি বাড়িতে চলে যাই তাহলে আমি সেই প্রোগ্রামটা মিস করবো। ওকে, সো আমি চিন্তা করলাম যে আমি থেকে যাব, আমার আব্বা আম্মা যেতে যাচ্ছে, যাক সমস্যা নেই। তো আমি আম্মাকে যা বললাম যে আম্মা, আমি বাসায় থেকে যাই আমার ফ্রেন্ডের বাচ্চা, তো আমি যদি না থাকি তাহলে কেমন হয়? তো আম্মা বলতেছে তুমি একা কিভাবে থাকবা বাসায়, তো একা থাকলে কিভাবে থাকবা? তো আমি বললাম যে আম্মা না, সমস্যা হবে না। বাট আম্মা বলতেছে যে তোমাকে একা রেখে তো আমরা যেতে পারবো না, তুমি বাসায় একা থাকবে, এটা ঠিক হবে না। সো সে কি করলো যে আমাকে মোটামুটি জোর করে তার প্রেশার দিয়ে বাড়িতে নিয়ে গেল। তো ব্যাপারটা আমার কাছে খুবই রাগ লাগলো, যে আমার সবচেয়ে বেশি দুঃখ লাগছিল আমার ফ্রেন্ডের জন্য, কারণ ও এত একটা মানে কথাও দিয়ে ফেলেছিল। যাই হোক, তো মোটামুটি আমাকে জোর করে বাড়িতে নিয়ে আসা হয়েছে। আমার বেশ রাগ লাগছে, আমার মনে মাঝে বেশ জেদ চেপে গেছে। তো বাড়িতে আসছি, বাড়িতে আসার পর সব গল্প গুজব করছে, দেখা হচ্ছে। তো
রাত 8টার মতো বাজে। এক সময় আমি ডিসাইড করলাম যে আমি বাড়ি থেকে চলে আসবো, একদম মুক্তাগাছা শহরে চলে আসবো, আমার ফ্রেন্ডের পার্টিতে জয়েন করবো। এটা কি একদম অসহ্য লাগছিল জায়গাটা? একদম অসহ্য লাগছিল, কারণ মানে ঘটনাটা হচ্ছে গ্রামের বাড়িতে তেমন কোনো লোকজন নেই। আমার জাস্ট আমার দাদা দাদি থাকেন এবং আমার চাচা একজন শুধু থাকেন, আর বাড়িতে তেমন কোনো, আমার আলাদা একটা বাড়ি তো তেমন কোনো মানুষজন নাই। তো আমার সমবয়সী কেউ নাই, তো আমার একদম ভালো লাগে না বাড়িতে, সত্যি কথা যেটা। তারপরেও যেতে হয় মাঝে মাঝেই। তো আমি ভাবলাম যে চলে আসবো। তো যখন আমি চিন্তা করলাম যে চলে আসবো, তো আমি সাথে সাথে ঘর থেকে একা একা চুপি চুপি বের হয়ে পড়ছি। বের হওয়ার পর আমাদের বাড়ির লোকেশনটা হচ্ছে এরকম, গ্রামের বাড়ি। তো গ্রামের বাড়ি আমাদের ঘর থেকে বের হলেই জাস্ট রাস্তাটা পড়ে, কাঁচা রাস্তা থেকে 1/2 কিলোমিটার মতো হাঁটলে পাকা রাস্তাটা পাওয়া যায়, একদম আমাদের মুক্তাগাছা শহর পর্যন্ত যে রাস্তাটা, পাকা রাস্তা। তো আমি চিন্তা করছি যে কাঁচা রাস্তাটুকু আমি হেঁটে হেঁটে যাবো, তো তারপর যে এখানে পাকা রাস্তা আছে ওখানে হবে, সবসময় ভ্যান বা রিক্সা জাতীয় কিছু পাওয়া যাবে, তো ওইখান থেকে আমি চলে আসতে পারবো, সমস্যা হবে না। তো আমি বাড়ি থেকে বের হয়ে হাঁটা ধরছি। অনেক মোটামুটি গ্রামের 8টা রাত, তো মানে নতুন করে কিছু বলার নেই, অনেকেই জানে রাতে ঘটনাটা কি হয় গ্রামে, একদম নিঃশব্দ। তো আমি বের হয়েছি, প্রচন্ড অন্ধকার, সম্ভবত সেদিন অমাবস্যা ছিল। আমি বের হয়ে হাঁটার পর আমাদের যে রাস্তাটা আছে যে শহরে যাওয়ার, মানে পাকা রাস্তাটার সাথে যেখানে জয়েন হয়েছে, তো ওই রাস্তা থেকে কিছুক্ষণ হাঁটলে বিশাল বড় একটা বট গাছ পড়ে। তো এই পডকাস্ট নিয়ে অনেকেই অনেক রকম সময় কাহিনী শোনা যায়, বাট আমি তো গ্রামে থাকি না, বা গ্রামে একটা বেশি একটা যাওয়া হয় না, তো ওই ব্যাপারগুলো আমি জানি না। তো যেগুলো আমি পরে শুনছি হয়তো বা মানুষ একজনের কাছ থেকে বিভিন্ন ধরনের কথা প্রচলিত আছে ওই গাছটা নিয়ে। তো আমি হাঁটা ধরছি, হাঁটতেছি গাছটার মোটামুটি বেশ কাছে চলে আসছি। তো হঠাৎ করে আমি একটু খেয়াল করলাম যে গাছটার নিচে কিছু একটা দেখা যাচ্ছে, সাদা টাইপের একটা বস্তু। তো আমার তো তখন মনে একটাই চিন্তা যে আমি কিভাবে শহরে আসবো, তো ওই ব্যাপারগুলো এত খেয়াল করতেছি না, আমি একদম হেরে যাচ্ছি। আমার মনে এখানে একটা টেনশন যে কখন আমি মুক্তাগাছা বসবো। তো যাই হোক, আমি হাঁটছি, একদম মোটামুটি গাছের কাছাকাছি চলে আসছি। তো হঠাৎ করে আমি খেয়াল করলাম যে গাছের নিচে সাদা কিছু একটা শুয়ে আছে, এরকম একটা মনে হচ্ছে, একটা মানে মানুষের আকৃতির টাইপের। আচ্ছা। তো আমি একদম স্টপ হয়ে গেলাম যে এটা আমি কি দেখছি, আমার নিজেকে বোঝাচ্ছি যে আমি এটা কি দেখছি। তো আমার তখনও বিশ্বাস হচ্ছে না যে আমি এটা আসলে দেখছি কিনা। তো আমি একদম দাঁড়ায় আছি। তো এরকম মানে এরকম জিনিসগুলো ফেস করলে যেটা হয়, একদম আমি চেষ্টা করতেছি যে আমি এখান থেকে সরে যাবো, বাট আমি একদম পারতেছি না। আমি এক পা সামনেও যেতে পারতেছি না, এক পা পিছনে আসতে পারতেছি না, একদম স্টিল হয়ে গেছি। তো আর আমি মুখ দিয়ে শব্দ করতে যাচ্ছি বা চিৎকার করতে যাচ্ছি, বাট কোনো আওয়াজ বেরোচ্ছে না। আসলে এরকম এক্সপিরিয়েন্স করতে যেরকম হয় আর কি, আসলে আপনি জানেন যে ঘটনাগুলো কি হয়। তো আমি কি করলাম, তো এখানে দাঁড়িয়ে আছি, তো একদম লাস্টের দিকে তাকায় আছি। তো আমি আস্তে আস্তে যেটা খেয়াল করলাম যে ওই লাশের মানে সাদা কাপড় দিয়ে তো ঢাকা, একদম মুখটা খোলা। তো মুখটা খোলা, ওদিকে তাকায় আছি, যেহেতু অন্ধকার তো কিছু দেখা যাচ্ছে না, জাস্ট বোঝা যাচ্ছে যে ওই জায়গাটা খালি। হঠাৎ করে একটা আলো সৃষ্টি হলো, একদম মানে লাস্টার ফেসের উপর একটা অলৌকিকভাবে একটা আলো সৃষ্টি হলো। তো আমরা নর্মালি যে মঞ্চ নাটকে যেটা দেখি যে এরকম কোন আর্টিস্টের উপর যে একদম যে ফ্ল্যাশ লাইটটা ফেলা তাকে যে ফলো করে এরকম টাইপের একটা লাইট তার মুখের উপর পড়ছে, এবং আমি স্পষ্ট একটা বৃদ্ধ লোকের ফেস দেখলাম, একদম স্পষ্ট একটা বৃদ্ধ লোকের ফেস। আমি জানি না এটা কতক্ষণ দেখছি, আমার মনে হচ্ছে অনেকক্ষণ সময় ধরে আমি সেটা দেখছি, বাট আমি দাঁড়ায় আছি। তো জানি না কি হইলো তারপরে, আসলে আমার মনে হয় তারপর আমি সেন্সলেস হয়ে গেছিলাম, আর কতক্ষণ দেখছি আমার ঠিক মনে ছিল না। তো সেন্সলেস হয়ে যাওয়ার পর আমি যে ঘটনাটা হলো, যখন আমার সেন্স ফিরল আর কি, তখন দিনের বেলা যখন আমি সেন্স আমার আসলো, তখন যে ঘটনাটা ঘটলো সেটা আমার কাছে আরো বেশি ভয়ঙ্কর লাগলো। কারণ আমি যেটা দেখলাম সেটা হচ্ছে আমার সামনে সেই বৃদ্ধ লোকটা দাঁড়িয়ে আছে, যাকে আমি তাকিয়ে দেখে আপনি আবার দেখলেন যে সেই লোকটা আমার সামনে, একদম চোখের সামনে দাঁড়িয়ে আছে। ওকে, মানে আমি যাকে লাশ হিসেবে দেখেছি সে আমার সামনে দাঁড়িয়ে আছে। এই ব্যাপারটা আমি আরো বেশি ঘাবড়াই গেলাম যে এটা আমি কি দেখছি। তো এরকম ব্যাপার যেটা হলো, তো প্রচন্ড ভয় পেলাম। তো আমার মনে হয় সাথে সাথে আবার মনে হয় আমি সেন্সলেস হয়ে গেলাম। তো আবার যখন সেকেন্ড টাইম যখন সেন্সলেস হলাম, তারপর যখন আবার আমার সেন্স আসলো, তখন দেখি আমার আম্মা আমার পাশে, আমি আমাদের বাড়িতে শুয়ে আছি। তো বুঝলাম গায়ে প্রচন্ড জ্বর,
অনেক পরে আমি কষ্ট করে আম্মাকে জিজ্ঞেস করলাম, আম্মা আমার কি হয়েছে বা, তো আম্মা বলতেছে যে তেমন কিছু না, তোমার জ্বর। মানে পরে যেটা আমাকে আম্মা বলছে যে তুমি যে প্রচন্ড ভয় পাইছিলা সেটা আমরা বুঝতে পারছিলাম, বাট তুমি যেহেতু মানে জিনিসটা মনে করতে পারতেছিলে না, তো সেই জন্য আমরা আর মনে করাই দিই না তোমাকে। যে ভাবছে যে ফাইন, যে দেখছিলাম একটা ভয় পাইছি, এটা ভুলে গেছি, সো এটা কিছু না। তো এরকম হওয়ার পর আমি জিনিসটা মোটামুটি একদম টোটালি ভুলে যাই যে জিনিসগুলো ঘটনাগুলো ঘটে আমার সাথে, যে আমি রাতে লাস্ট দেখছি এবং সেন্স হওয়ার পরে সেই লোকটা দেখছি, এগুলো টোটালি একদম আমার ব্রেন থেকে সেটা হয়ে যায়, আউট হয়ে যায় জিনিসগুলো। তো আসলে এখানে এই ফার্স্ট পার্টটাতে অনেকগুলো ব্যাপার খটকা লেগে আছে হয়তো বা, তো এইগুলো ব্যাপারগুলো ক্লিয়ার হবে আমার গল্পের সেকেন্ড, মানে গল্প না তো যেটা বলবো এটা এক্সপিরিয়েন্স, তো এক্সপিরিয়েন্সটা সেকেন্ড পার্টে এই ব্যাপারগুলো ক্লিয়ার হবে। সো আমি সেকেন্ড পার্টে যাচ্ছি। তো সেকেন্ড পার্টটা হচ্ছে পরের ইয়ারে, মোটামুটি এক বছর পর আমি আবার গ্রামের বাড়িতে গেছি। গ্রামের বাড়িতে যাওয়ার পর ফার্স্ট ডেতে এবার একদম খুশি মনে গেছি আব্বা আম্মার সাথে, এবার কোনো রাগটা করে যাওয়া হয়নি, তো এবার খুশি মনে গেছি। তো তারপর যেটা হলো, ফার্স্ট দিন ভালোই কাটছে। পরের দিন যেটা হলো দাদাদির সাথে গল্প করে, পরের দিন সন্ধ্যার পর আমি, আব্বা আম্মা, আমার দাদা দাদি, আমার চাচা সবাই মিলে বসে আছি। এমন সময় হঠাৎ করে জাস্ট বাইরে থেকে একজন ডাকছে যে আপনারা বাড়িতে কে আছেন, তাড়াতাড়ি একজন বাইরে আসেন। আচ্ছা। তো আমি বের হয়েছি, আমি আর আব্বা বের হয়েছি। তো আব্বা বের হওয়ার পরে যেটা হলো যে বলতেছে আপনারা একটু তাড়াতাড়ি আসেন, যে রাস্তার পাশে একটা লোক, বৃদ্ধ লোক পড়ে আছেন, তার খুব অবস্থা খারাপ, যে সম্ভবত খুবই কষ্ট হচ্ছে, তার সম্ভবত মারা যাবেন, তো আপনারা তো প্লিজ তাড়াতাড়ি আসেন। তো আমি আর আব্বা দৌড়ে গেছি, সাথে সাথে আমাদের বাড়িটা হচ্ছে একদম রাস্তার সাথেই। তো রাস্তা থেকে যেটা দেখলাম যে একটা বৃদ্ধ লোক রাস্তার পাশে পড়ে আছেন, খুব মানে কষ্ট হচ্ছে তার শ্বাস নিতে, এরকম অবস্থা, খুব মুখ দিয়ে গড় গড় শব্দ বের হচ্ছে। তো আমি মোটামুটি সায়েন্স স্টুডেন্ট, তো হাতটা একটু পালস ধরে দেখলাম, খুবই নর্মালি চলছে, মানে নর্মাল তো মানে খুবই আস্তে আস্তে চলছে, খুবই খারাপ অবস্থা। তো আমি আর আব্বা ধরাধরি করে আমাদের ঘরে নিয়ে আসছি, মাথায় পানি ঢালতেছি, হাতে পায়ে তেল মালিশ করতেছি। তো এর মাঝখানে আবার তাকে ডাক্তারের জন্য, তো যেহেতু গ্রাম সে তো তেমন কোনো ডাক্তার নাই, তারপরেও করলাম একজনকে, গ্রামের যে বাজারটা আছে আমাদের বনবাংলা, আমাদের গ্রামের নামটা হচ্ছে বনবাংলা, ওই বনবাংলা গ্রামে যে বাজারটা আছে সেই বাজারে একজন গ্রাম্য ডাক্তার আছেন। তো তাকে খবর দেওয়ার জন্য দূরে একজনকে পাঠানো হয়েছে, আমার চাচা গেছেন তো তাকে দূরে নিয়ে আসার জন্য। তো এর মাঝে আমি যেটা খেয়াল করলাম যে আমি পানি ঢালতেছিলাম আর কি, তো পানি ঢালার সময় হঠাৎ করে খেয়াল করলাম লোকটার পাঞ্জাবির পকেটে একটা ওষুধের বাক্সটায় একটা জিনিস আছে। তো ব্যাপারটা জিনিসটা আমার কাছে খুব পরিচিত মনে হলো, যে হয়তো আমি জিনিসটা কোথাও দেখেছি, এরকম মনে হতে লাগলো। তো যেটা হলো, তো আমি তখন লোকটা অসুস্থ, তাকে সেবা করবো এরকম চিন্তা ভাবনা করেছি। তো আমি ব্যাপারটা তো করলাম না, তো যাই হোক সেটা হতেই পারে, আমার পরিচয় থাকতেই পারে এরকম একটা জিনিস, এরকম মনে হলো। তো হঠাৎ করে তোর অবস্থা খুবই খারাপের দিকে যাচ্ছে, শ্বাস নিতে খুবই কষ্ট হচ্ছে, এর মাঝখানে আসলাম দেখলাম খুব খারাপ অবস্থা। তো ডাক্তার আসলো, ডাক্তার আসার পর কিছুক্ষণ পরে তিনি মারা যান আর কি, আমাদের হাতে একদম আমাদের ঘরে তিনি মারা যান। তো যেটা হইলো আর কি, তারপরেতে তার দুইটা ছেলে ছিল, তার বাজারেই ছিল গ্রামে, তো তাদেরকে খবর দিয়েছে যে তাদের আব্বা মারা গেছে, একটা বৃদ্ধ লোক আর কি, যে মারা গেলেন আমাদের হাতে একদম। তো যখন লাস্টে নিয়ে যাবে তখন আমরা একটা জিনিস খেয়াল করলাম যে আমার আব্বা আর কি, যে ওনার পাঞ্জাবি পকেটে যে আমি যে বললাম যে একটা ওষুধের বাক্স টাইপের একটা জিনিস দেখা যাচ্ছিল, সেটা বের করে আনলে বললেন, আমাকে বলতেছেন রিফাত দেখো তো ওই জিনিসটা, আমি যে হার্টে স্প্রেটা ইউজ করি এটা সেটা না। আসলে ঘটনাটা হচ্ছে আমার আব্বা একজন সিরিয়াস হার্টের রোগী। তো হার্টের রোগীদের একটা থাকে, যখন হার্ট অ্যাটাকের মতো হয় তাদের একটা স্প্রে থাকে, যে যখন হার্ট অ্যাটাকের মতো অবস্থা থাকে না, সেটা জিপার নিচে স্প্রে করলে সেটা মানে বেটার হয়, মানে বেটার ফিল করে কোন পেশেন্ট। তো যাই হোক, আমরা মানে আব্বা বের করে আনলো যে তাহলে এটা কি সেটা না। আমি একদম তখন স্পষ্ট মনে হলো যে আমি কেন জিনিসটা আমার কাছে মানে পরিচিত মনে হইতেছিল, কারণ আব্বাও সেই একই সেম স্প্রেটা ইউজ করেন। তো তখন সেটা দেখার পরে আমি আর আব্বা দুজনের দিকে তাকায় আছি, মানে দুজনে একই সাথে একটা জিনিস ক্রস করলাম আমাদের মাইন্ডে, যে উনি হার্ট অ্যাটাকে মারা যাননি তো, এরকম একটা ব্যাপার আমাদের মনে হতে লাগলো। তখন পরবর্তীতে আমি যেটা শুনেছি যে উনি আসলে হার্ট অ্যাটাকেই মারা গিয়েছিলেন। তো এইটা শোনার পর আমার নিজেকে মানে অনেক সময় অপরাধী মনে হতে থাকে, যে কারণ একটা হার্টের স্প্রে ছিল, যখন হার্ট অ্যাটাকের মতো অবস্থা ছিল তাহলে সেটা আমি ইউজ করতে পারতাম, ব্যাপারটা আমার নোটিস হয়েছিল, বাট আমি কোনো কাজ করতে পারি না, সেই জন্য আমার নিজেকে মানে বেশ দোষারোপ মনে হতে লাগলো, যেটা কি করলাম। তো যাই হোক, জন্ম মৃত্যু অবশ্যই আল্লাহর হাতে, এটা গড একদম নিজে হ্যান্ডেলিং করেন।
তো এই ব্যাপারটা হওয়ার পর আমার বেশ মন খারাপ হলো। তো মন খারাপ হওয়ার পর যখন ওই সময় আর কি যখন তার লাস্টে নিয়ে যাচ্ছে, সো আচ্ছা রাসেল ভাই এই ব্যাপারে আমি একটু মিস করেছি। সেটা হচ্ছে যখন যে বললাম যে ফার্স্ট এক্সপিরিয়েন্সে, তখন যে লোকটার আমার যে ঘটনাটা ঘটলো যে জ্বর হলো, তখন এরপরে কিন্তু আমি মাঝে মাঝে একটা স্বপ্নে একটা বৃদ্ধ লোকের ফেস দেখতাম। জিনিসটা আমি মিস করেছি আসলে। প্রায় একটা স্বপ্নে একটা ফেস দেখতাম। তো এই ব্যাপারটা আমি আমাকেও বলছিলাম যে আম্মা দেখো আমি তো এরকম একটা ফেস দেখি। তো আম্মা বলছে যে স্বপ্নের ব্যাপারে এটার কি হবে, এটা তেমন কিছু না, আমাকে জাস্ট ইগনোর করছে। তো আমি চেষ্টা করলাম ইগনোর করতে ব্যাপারটা, বাট প্রায় আমি জিনিসটা স্বপ্নে দেখতাম আর কি, একটা বৃদ্ধ লোকের ফেস। তো যাই হোক, আমি আবার আগের একটু কাহিনীতে ফিরে যাচ্ছি। তো যখন তার লাস্টে নিয়ে গেল, তখন আব্বা আমাকে বলছে, রিফাত তুমি কি লোকটাকে চিনতে পারছো? মানে আমি তখন বললাম, দেখো আব্বা আমি তো গ্রামে থাকি না, বা গ্রামে এত লোককে চিনি না, তো আমি তো ওনাকে চিনতে পারতেছি না। তো তুমি আসলে চিনতে পারতেছো না? আমি না আব্বা আমি চিনতে পারতেছি না। তখন আব্বা আমাকে বললো যে ইনি সেই লোক যিনি, তুমি ঠিক মনে আছে তোমার 1 বছর আগে তুমি অজ্ঞান হয়ে গেছিলে বটগাছের নিচে, তখন তিনি তোমাকে তার বাড়িতে নিয়ে গেছিল এবং তোমাকে আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেছিল। দ্যাট মিন্স আপনি যখন চোখ খুলেছিলেন তখন এই লোকটিকেই তখন আপনি দেখতে পেয়েছিলেন। এক্স্যাক্টলি। ওকে, কারণ এই লোকটিকেই আপনি স্বপ্নে দেখেন? হ্যাঁ, পরবর্তীতে আমি যেটা বুঝতে পেরেছি এই লোকটিকেই আমি স্বপ্নে দেখেছি। এবং ভালো করে খেয়াল করেছেন তখন? হ্যাঁ অবশ্যই, এবং খেয়াল করে দেখেছেন। আর তাহলে যে বটগাছের নিচে যে লোকটাকে দেখেছিলেন লাশ হিসেবে, এটা সেই লোকটা, এবং সেই লোকটাই আপনি সেই লোকটাই আপনাকে সামহাও বাসায় পৌঁছে দিয়েছিল, এবং 15 জুন ঘটনাটা ঘটেছিল, এবং পরের বছর ঠিক 15 জুনে এক্স্যাক্টলি। এবং এই যে ঘটনাটা ঘটে, যে লোকটা মারা যান, ঠিক 15 জুন তিনি আমাদের হাতে মারা যান। একদম, মানে পুরোপুরি একই দিনে মারা যান আপনাদের ওখানে, একই জায়গায়, 1 বছর আগে। রাইট। তাকে আমি লাশ হিসেবে দেখেছি এবং ঠিক 1 বছর পর তিনি আমাদের হাতে মারা যান। ওকে, সো জিবরান ভাই যদি কিছু বলতে চান এই ব্যাপারে। ইন্টারেস্টিং স্টোরি, ভেরি ইন্টারেস্টিং স্টোরি। সেটাই, মানে অনেক অদ্ভুত কিছু ঘটে আমাদের চারপাশে। সো এরকম একটা ঘটনা শুনলাম। Obviously there is a lesson to be learned here. তোমার I don't know what that is, কারণ আমি জানি না। সেটাই, মানে আমিও জানি না, তবে ব্যাপারটা একটু আজব। তো লাইফের সাথে somehow related হতেই পারে। সো এখন আমরা কিছু SMS এ ফিরে যাই, এবং SMS এর বেশ কিছু নাম এসছে। নাম মোটামুটি আমরা শোর মাঝখানে সিলেক্ট করে ফেলবো। আমাদেরকে SMS করেছে কবরের মোমবাতি, এছাড়াও আমাদেরকে SMS করেছেন সহকারী ভ্যাম্পায়ার, টোকাই ভূত। হ্যাঁ, টোকাই ভূতটা বেশ মজার। হরিবল ম্যান SMS করেছেন আমাদেরকে। এছাড়াও ফাহিম, আচ্ছা ফাহিমের SMS একটু অন্য ব্যাপারে। তিনি বলছেন যে আমার সাহস দিন দিন বাড়ছে। দিস ইজ গুড, একদম। আচ্ছা, এই গ্রেভ অন 7th ফ্লোর, হ্যাঁ একটা এরকম একটা ইয়েও আছে, কি বলে মুভি আছে এরকম টাইপের, যে ভ্যানিশিং অন 7th স্ট্রিট না এরকম কি একটা মুভি আছে। হ্যাঁ, খুব ভালো, বেশ ভালো, বেশ ভালো। এটাতে হচ্ছে নিয়মটা হচ্ছে এরকম ধরনের যে সবসময় হাতে একটা মানে আলো রাখতে হবে, এবং কোন আলোকে বিশ্বাস করা যাবে না যেটা মানে শুধুমাত্র সেটা ছাড়া যেটা আপনি হাত দিয়ে ধরে আছেন। মানে পুরো শহরটাই মানে দেখা যায় যে অন্ধকার হয়ে যায়, আলো চলে যায়, এবং একটা ডার্কনেস এসে মানে সব মানুষ হারিয়ে যাচ্ছে, হুটহুট করে সব মানুষ হারিয়ে যাচ্ছে, একসাথে সব মানুষ হারিয়ে যায় আর কি। এবং যেই মানুষটির কাছে আলো নাই সেই মানুষটি হারিয়ে যায়। যে কজন বেঁচে যায় দেখা যায় যে তার বিছানার পাশে হয়তো মোমবাতি ছিল। হ্যাঁ, তো আমি যেটা করি যে আমি এই স্টোরিটা জানতাম না, তবে আমার কাছে হচ্ছে আমার এই যে ডার্কনেস বা এই জিনিসটা, এটা আমার খুব ভয় লাগে, যার জন্য আমি সবসময় বলি যে আমি টিভি অন করে রাখি। তো টিভি অন করে রাখি, এই জন্য আমার এক সিনিয়র ভাই বলছে যে তুমি কি এটা এই মুভিটা দেখছো নাকি? এই মুভিতে এরকম একটা ব্যাপার আছে যে সবসময় আলো জ্বালিয়ে রাখতে হয়। তো আমি বেশি আলো জ্বালালে ঘুম আসে না, বা অন্য ঘরে কোনো বাতিটাতে জ্বলে যেহেতু ঘুম আসে না, সুতরাং আমি টিভিটা অন করে রাখি, টিভির যে আলো হয় সেই আলোটা। এবং হাতের কাছে অবশ্যই আমি মানে টর্চ লাইট টাইট সবকিছু নিয়েই ঘুমানোর চেষ্টা করি, মানে অন্ধকার কোনোভাবে হতে দেওয়া যাবে না। একদম। কি হয়েছে এটা শুনি না, একটু শুনি কি হয়েছে। এটা আমার বাসার ঘটনা, এটা নট আ বুদ্ধিস্ট স্টোরি, ইটস অ্যাকচুয়ালি মি আর আমার ফ্ল্যাটমেটের এক্সপিরিয়েন্স। ওকে, এটা শুরু হচ্ছে অনেক আগে। রিমেম্বার অনেক আগে বলছিলাম আমার একটা অ্যাটাক হয়েছিল আমার উপরে, ড্রিমের ভিতর ড্রিম। তারপর আমার ফ্রেন্ড রেজা, ইনসেপশন খুব খারাপ হবে। সো তারপর রেজার এক্সপিরিয়েন্স গুলো, আমার ফ্ল্যাটমেট আর রেজা তাদের উপরতলায় যে। সো লাস্ট 1 মাস ধরে 2 সপ্তাহ আগে পর্যন্ত খুব খারাপ সময় যাচ্ছিল আমাদের ওখানে, কারণ আমি শুটিং এ চলে যেতাম। আমার ফ্ল্যাটমেট ওখানে, হি ইজ বিন লিভিং দেয়ার ফর 22 ইয়ার্স,
ওই বাসায়, আর ওই ফ্লোরে একা থাকা শুরু হয়েছে প্রায় 3 বছর। কিন্তু এখন মধ্যখানে এমন পর্যায়ে চলে গেছে যে হি ওয়াজন্ট কমফোর্টেবল, ওকে, টু আ পয়েন্ট যেখানে আমাদের মানে সিরিয়াস ভাবে উল্টাপাল্টা জিনিস হচ্ছে আমাদের সাথে। অলওয়েজ ব্যাক অফ আর হেড, মানে কর্নার অফ আর আই দেখছি শেপস এন্ড ফর্মস তো সবসময় দেখা যাচ্ছে। সো একটা পয়েন্ট আসলো যেখানে আমি আর ও বসে এক সপ্তাহ আমি বাসায় ছিলাম, আমি বাসা থেকে কাজ করছিলাম। সো হতো কি যে আমার রুমে একটু বেশি প্রবলেম হচ্ছে এখন, মানে ধরে এমন প্রবলেম যে আমি এখন বারান্দায় যাই ঘুমাই। ওকে, এর এত ডিস্টার্ব করা হচ্ছে। সো আচ্ছা, এই ব্যাপারটা মানে যে ঘরে প্রবলেম, সেই ঘর থেকে অন্য জায়গায় গেলে কি মোটামুটি বাঁচার একটা উপায় আছে, মোটামুটি একটা সলিউশন কি হতে পারে নাকি বাইরেতেই প্রবলেম? ওটা আসছি এখন। আচ্ছা, এখন আমি যেহেতু আই স্টার্ট লিভিং আউট অফ মাই রুম, ওই রুমে যে ফ্ল্যাটমেটের রুমে সিরিয়াস প্রবলেম হওয়া শুরু করলো। মধ্যে হি হ্যাজ এ হিউজ বেড, সো আই শেয়ার কর্নার মধ্যে মধ্যে আমি ইয়েতে সারা কাজ করে সো বসে আছি আমি, যখন ঘুমাতে যাই তখন ওর রুমে, যখন আমাদের প্রায় হতো কি রাত্রেবেলা মনে হতো যে কেউ হাতুড়ি দিয়ে চারদিকে বলের মধ্যে হচ্ছে। ওকে, মানে সিরিয়াসলি লাউড সাউন্ড। প্রথমে ঘুমিয়ে যেত, কোথায় আওয়াজ আসছে, তারপর একটু ঘুমিয়ে যেত, তারপর আমরা দেখতাম দরজায় যে কেউ আসছে নাকি। সো বাট এরকম না, একটা পয়েন্ট আসলো যেখানে আমাদের ওর রুম আর ঠিক পাশের রুমটার কোন দরজা নেই, হিউজ একটা রুম, ইটস লাইক 7,000 স্কোয়ার ফিট বাসা, আর অনেক বড়। হ্যাঁ, আর ওর রুমটা হচ্ছে একদম সেন্টার, আর ওর রুমটা হচ্ছে 500 স্কোয়ার ফিটের মতো। সো হিউজ, সো অনেক বড়, অনেক বড়। সো ওর হাফ রুম ইজ হিজ রুম and half the room is practice pad / recording studio আমাদের। সো পিটাতে 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 একদম চারদিক দিয়ে। সো আমরা বলেছিলাম যে আমাদের উপরতলা ছেলেটা ইজ লিটল মেসড আপ, ওর সাথে থাকে কিন্তু ও নিজেই জানে না, আর উপরে যা কাণ্ড কারখানা হতো উই কুড টেক ইট। সো হোয়াট হ্যাপেন্ড ওয়াজ দ্যাট আমরা একদিন বারান্দায় বসে আমরা দুজন অনেক রকম জ্যাম করছি, করতে করতে হঠাৎ উই ফিল ব্যাড, এন্ড হঠাৎ করে দেখলাম যে আমাদের একদম করিডোরের শেষে যে সামথিং মুভড, এন্ড ফিলিং ডিসাইড করলাম যে না, ইনাফ ইজ ইনাফ। কেমন দেখছিলেন মানে ওই যে মুভ করে যে একটা হঠাৎ চলে যায় না পাশ দিয়ে এরকম, মানে জাস্ট কর্নার অফ ইউর আই সামথিং মুভড এন্ড ইউ ফিল দ্য প্রেজেন্স, মানে তুমি জানো যে এটা। আমি এখানে একটা কথা বলবো, মানে যে দেখাটা একটা ব্যাপার, কোন সময় এরকম হয় না মাঝে মাঝে যে মানে দেখছি না কিন্তু ফিল করছি আমার চারপাশে কিছু একটা আছে, এরকম প্রায় ওই রুমের মধ্যে একদম ফিল করা যায় যে মানে আমি নিজে দেখছি যে এরকম হয় যে হঠাৎ করেই কোনো একটা জায়গায় ঢোকার সঙ্গে সঙ্গে বা যাওয়ার সঙ্গে অস্বস্তি শুরু হয়ে যায়, একদম অস্বস্তি শুরু হয়ে যায়। হ্যাঁ, এবং ওই সময় যেটা হয় যে একটু শ্বাস নিতে কষ্ট হয় বা শরীরটা একটু খারাপ লাগে, মাসল স্টিফ করে। হ্যাঁ, এক্স্যাক্টলি, মানে কেমন যেন হাত এক্স্যাক্টলি, এবং মানে শুয়ে থাকা যায় না। একটা সময় দেখা যায় আমি একা একা জাস্ট বিছানায় উঠে বসে পড়েছি, এরকম ধরনের হয়। দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্ড টু মি, তাই না? এটা প্রায় হয়, আমি তো তার জন্য। সো এখন জিনিস হচ্ছে যে আই হ্যাভ বিন স্টাডিং আপ আ লট, মি এন্ড মাই ফ্যামিলি। সো আমরা ওটা দেখার পরে আমরা চেজ করে হঠাৎ উই ট্রাই টু ফিল আওয়ার ওয়ে থ্রু, দেখলাম যে উপরের তলায় উই ডাজন্ট ফিল রাইট। সো আমরা চলে আসলাম নিচের তলায়, আমাদের ফ্লোরে চলে আসলাম, আমরা 3 তলায় থাকি। দেন হোয়াট উই ডিড ওয়াজ আমরা বসে আমরা প্রিপেয়ার্ড আওয়ারসেলভস, যে প্রিপেয়ার করলাম কিভাবে। উই কেম অ্যাক্রস কতগুলো সার্টেন অবজেক্টস, ট্রায়াঙ্গুলার অবজেক্টস, যেটা এনার্জি ড্র করে, অল ফর্মস অফ এনার্জি। সো এটা আমরা জানতাম না, অনেক পোয়েট্রি দেখলাম যে ইট অ্যাকচুয়ালি ড্রস এনার্জি। সো এটা আমি বলবো না জিনিসটা কি, বিকজ অফ আ সিম্পল রিজন যে আমি চাই না কেউ জানুক, বিকজ এটাকে মিসইউজ করা যায়, আর যদি ইফ ইউ ডোন্ট নো হাউ টু ইউজ ইট রাইট তাহলে কোনো প্রবলেম নেই। না, মেস আপ হবে। তাহলে আবার মেস আপ হবে, তাহলে বলে দেওয়াই ভালো নাকি? তাহলে তো বলে দেওয়াই ভালো বোধহয়। না, কেউ জানে না হোয়াট ইজ দিস অবজেক্ট। ওকে, আচ্ছা, এই বাসাটা কোন জায়গায় বলা যাবে? আমার বাসাটা ধানমন্ডি। আচ্ছা, তার মানে ধানমন্ডিতে অনেক কিছু ঘটে এরকম। ধানমন্ডিটা মানে ভালো জায়গা, লেকের পাড়ে নাকি অনেক কিছু হয়। আমি তো আমার বাসা লেকের পাড়ে, আমি তো ছাদে যেয়ে বসে এই বিষয়ে ধানমন্ডি সেটাই। এবং আশেপাশে এরকম ধরনের অনেক ঝামেলা আমাকেও ফেস করতে হয়। I'll tell you the surprise in the end.
তারপর আমরা উই প্রিপেয়ার্ড আওয়ারসেলভস। এটা হচ্ছে রাত 11টার সময়। সো বাই দ্য টাইম উই প্রিপেয়ার্ড, আমাদের ক্যান্ডেলস নিলাম, আমাদের সবকিছু নিলাম। আমরা বললাম যে উপরে যে আমরা চারটা যে উইল ফিক্স দিস আপ, যে ফ্ল্যাট ওর কাজিন, ফ্রেন্ডের কাজিন, ওর সাথে কথা বলে উইল ডিসকাস দিস। লিসেন, তুমি জানো না, আমরা জানি, বিকজ উই হ্যাভ বিন এক্সপেরিয়েন্সিং দিস। ওর সাথে বসে কথা বলবো। আমরা উঠে আসছি আমাদের জিনিসপত্র নিয়ে। উঠে আসতে 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 we felt bad, we started feeling really bad, খুবই খারাপ লাগছে আমাদের। রাখার পরে একটা পয়েন্ট আসে যেখানে আমাদের মানে আমি জানি না, আমার ইরিটেশন শুরু হয়ে গেছে, একদম ফাটা ইরিটেশন, মানে আই ক্যান্ট স্ট্যান্ড এনিথিং। সো বাসাটার যে রুমটা, মাই ফ্ল্যাটমেট স্টেজ ইজ এট দ্য সেন্টার অফ দ্য হাউস, বাসা সেন্টার। আর ওই ছেলেটাকে ওর দ্যাটস ইজ টিভি রুম আপস্টেয়ার্স, যেখান থেকে রাস্তা ওই যে রিমোট না, রিপোর্টে ব্যাটারি খোলা, বাট এটা আমরা আগে শুনেছিলাম। সো আমরা উঠে আসছি আস্তে আস্তে, আর বিরাট বাসা তো, ওই রুমের পাশে আবার জানলা আছে ভিতরে দেখার জন্য। সো উঠে আসতে আসতে ওর নাম নিচ্ছি আমরা, ওয়ার আর ইউ, ওয়ার আর ইউ, কারণ উঠে যখন পাশ দিয়ে আসলাম ওই রুমে দেখলাম যে ও সোফার মধ্যে ঘুমিয়ে আছে। সো এন্ড ভিতরে একটা মাম্বলিং আওয়াজ আসছে, কি যে কথা বলছে অথবা কিছু ঘুমের মধ্যে ডিসাইড করতে পারছি না। ও আমি একদম ক্লিয়ারলি দেখছি, মানে হি ডাজন্ট মুভ, মানে হিজ সাউন্ড স্লিপ, কোন আওয়াজ নেই, মানে মুখ নড়ছে না কিছু না, বাট আওয়াজ আসছে। সমস্ত ভিতরে কে বসে আছে, বললাম জাস্ট ওয়েট। ও হেঁটে তাড়াতাড়ি চলে যাচ্ছিল, মানে ফ্ল্যাটে, ওয়েট, হিজ হিয়ার, টেক আ লুক। তো দুই দেখলাম, ও আমাকে জিজ্ঞেস করলো ওয়ার ইজ দ্যাট নয়েজ কামিং ফ্রম, দেখো তো। আমি ভিতরে তাকায় দেখলাম বিরাট রুম, একটা মানুষ নেই। আমি ওকে ডাকলাম, লিসেন উই আর হিয়ার। ও ঘুম থেকে ওঠে না, আর আওয়াজটা হয়ে যাচ্ছে। So I must just go and check, irritated, I must just go and check. আমি একটু পুশ-আপ করলাম ওকে, he got pissed at me. Right, কি, he's younger than me, he's 22. ও আমার ছিল, ও জীবনে আমার ছিল না। কি মনে হচ্ছে নিজে জানো কেন, সেই দরজায় যে ঢুকতে যায় আর ঢুকছে না, উনি এইভাবে করে। তো দাঁড়ায় আসছে, আমি জানলার কাছে দাঁড়ানো, আমি বলছি যে কি ঢুকো, সাথে সাথে বলছে নিজে ঢোকার চেষ্টা করো না। ও শুয়ে আসছে, আমি যে যখন ঢোকার চেষ্টা করলাম, I'll do it myself, পুরো একদম হাত দিয়ে সরাই দিলাম। ঢুকতে যে আমি ঢুকতে পারছি না, I felt মানে as if মানে কেউ মনে একটা বাবল র্যাপ থাকে না এরকম, কেউ জানি পুশ করছে এরকম। আমি যখন ঢুকতে না পারি, he got pissed at me, আমি পারছি না, আমার উপর চিল্লাম করতে করতে, মানে ও আমাকে বলছে যে যাও না বলে ধাক্কা দিল আমাকে, ভিতরে না পাশে। আমি দরজা যে বাড়ি খেয়ে I lost my temper, আমরা দুজন মানে ফাইট শুরু করেছি। এই যে এই ঘটনাগুলো আপনারা আগেও বলেছেন যে মানে যে মেজাজ খারাপ হয়ে যায়, ঝামেলা হয় অনেক সময় এরকম, মানে মারামারি অনেক দূর পর্যন্ত চলে যায়। আমরা তখন নিশ্চয়ই মাথায় অন্য কোনো চিন্তা নাই যে গন্ডগোলটা কেন হচ্ছে বা কি হচ্ছে, কোনো চিন্তা নাই। অল আই নো ইজ দ্যাট একটা পয়েন্টে গেল যেখানে আমি রিয়েলাইজ করলাম যদি আমি যদি ওর সাথে একটু কথা বলি, I'll start hitting him. এই তো ও মানে ওই হয়ে পৌঁছে গেছে। I just pushed him aside, I just walked. আমি হেঁটে চলে যাচ্ছি, আমার পিছন চিল্লাচ্ছে, come back here, if you've got the balls, come back here, চিল্লাচিল্লি করছে। সো আমি হেঁটে, আর ইউজুয়ালি কি হয় মানে একটা ফ্লোরের মানে অর্ধেক সিঁড়ি নেমে ঘুরে আবার নামে, সো একটা থেকে একটা বাসায় যেগুলো হয়। সো আমি হেঁটে যে মিডল ফ্লোরে আসলাম, নেমে এভরিথিং, আমি যা কিছু ফিল করছিলাম ইজ অল গন সেকেন্ডের মধ্যে। আমি তাকায় আসছি, আমি what the hell happened, মানে আমি জানলাম না আমি কেন চিল্লাচিল্লি করলাম, কিছু না, ঠিক আছে। I am waiting for him, my friend. ও আসুক, চিল্লাচিল্লি করতে করতে ও দেখি নামছে আমার সাথে গালাগালি, পুরো একদম ফুল ব্লোন বাপ মা তুলে গালাগালি করতে করতে some very mean things. আস্তে আস্তে এসে ঠিক আমার সামনে দাঁড়ালো, চুপ। তার মানে ঝামেলাটা উপরে ছিল। হ্যাঁ, ও আমার সামনে দাঁড়ালো, আমরা যে জিনিসগুলো নিয়ে গেছিলাম উপরে, কথা হলো, ক্যান্ডেলস আর আমাদের অবজেক্টস, ও জাস্ট একটা নিল, what are these doing in my hand? ওর কোনো রিকলেকশন নেই এটা, মানে মসজিদ আমরা না উপরে যাচ্ছিলাম, মসজিদ আমি যে বললাম তখন ম্যাচড আপ, লেটস গো, দৌড়ায় নামলাম নিচে, ঠিক আছে এখন উপরে যাওয়া যাবে না, আমরা জানি দ্য সোর্সেস আপস্টেয়ার্স, এখন কি করবো, ঠিক আছে এখন লিসেন, আওয়ার রুম ইজ দ্য ওয়ান যেটা আমাদের প্রোটেকশন দরকার, আমাদের রুমটা। সো আমরা আমাদের রুমটা প্রোটেক্ট করি। সো আমাদের
অবজেক্টস গুলো আমরা আমাদের রুমের চারপাশে দিলাম, পুরো একদম 4 কর্নার্স চারদিক দিয়ে কভার করে দিলাম। কভার করে আমি বললাম যে ঠিক আছে রুমের দরজাটা লক করে দিই। বাইরে দিয়ে আমাদের দরজায় 2টা রুম, একদিকে এক্সিট একদিকে এন্ট্রি, দুটোই বন্ধ করে দিলাম। বন্ধ করে আমরা যে বারান্দায় বসে ওয়েট জানি আমরা যে 2টার কাছাকাছি, 2টা আর 2টা খেয়াল করি ঠিকভাবে। বসে থাকতে থাকতে হঠাৎ করে উই হার্ড এরকম নক। সো আমরা বাইরে আছি, আই থট দ্যাট বাইরে থেকে আওয়াজ আসছে জানলা বাইরে, তাও দেখি না বাড়ছে। তারপর আমরা দৌড়াতে আমরা যে দেখো দরজা কেউ আসছে, ওই বলছে না না আজকে আমাদের আবার জোরে ডাকবে, বেল দিবে না বড় যাই। আবার বাজাচ্ছি উই জ্যামিং, 5 মিনিট পরে আরো জোরে যাওয়া আওয়াজ আসলো। দেখে আসি কে, আমরা সোজা গেটের কাছে চলে গেলাম, আমাদের মেইন গেটের কাছে যে দেখি যে কেউ নাই, someone's playing a joke। তারপর ধাম 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 করে আওয়াজ, আমরা দুজনে পিছিয়ে তাই দেখলাম যে ওই রুমটা থেকে আওয়াজ আসছে, যে রুমটা আমরা লক করলাম। তখন উই গট স্ক্যার্ড। এবং ওই রুমের মধ্যে কেউ নাই, মানে থাকা সম্ভব না, বাইরে দিয়ে লক করে, এবং কারো ওই রুমের মধ্যে থাকা সম্ভব না, কিন্তু ওই রুম থেকে বারবার ওইরকম শব্দ আসছিল, এবার জোরে জোরে। আমার যখন কাছে যে খুলতে যাবো তখন এমন জোরে যাওয়া ছিল, মানে আর খোলা সাহসটা করেননি এবং উচিত না সেটা। একটা জিনিস যদি আমি জিজ্ঞেস করি যে মানে কোন একটা জায়গায় যে পৌঁছানোর পরে মানে কিভাবে আসলে বুঝতে পারেন যে মানে আপনার মানে এটা হয় যে ভৌতিকরা সবসময় বলা হয় যে সবার আগে আপনি ফিল করেন, সো কি মানে ফিলিংটা কিরকম বা কি থেকে বুঝতে পারেন যে হ্যাঁ এখানে একটা কিছু থাকতে পারে, মানে আপনার কি চেঞ্জ হয় মুহূর্তের মধ্যে? চেঞ্জ হয় যেটা মুহূর্তে না, মানে প্রেজেন্স। কয়েক সময় এটা অনেকে হয় যে তুমি বসে আছো, ইফ সামওয়ান কেউ তাকায় থাকে তোমার দিকে, তুমি জানো না কে তাকায়, ঘুরে দেখো না কেউ তাকায় নাকি, এন্ড সামটাইমস ইউ ক্যাচ দ্যাট পারসন, ইউ ফিল ইট, তুমি ফিল করছো। হ্যাঁ, আমাদের কেউ লক্ষ্য করলে বা একভাবে তাকিয়ে থাকলে আমি ডেফিনেটলি সেটা বুঝতে পারবো। ইন্টেন্সিটি করো প্রায় 20 টাইমস। আর মনে করো যে ডিরেকশনাল না, যে entire sense is around you, মানে মনে হয় যে তোমার চারপাশে একটা, মানে I can describe it properly। আমার যেটা হয় কি, আমার মনে হয় যে হ্যাঁ someone is watching, আর সেকেন্ড যেটা হয় সেটা হচ্ছে নিঃশ্বাসটা নিতে কেমন যেন কষ্ট হয়, মানে কেমন যেন খুব ভারী হয়ে যায় পরিবেশটা, আমার এরকম ধরনের যেটা যে আমি ডিরেকশন বলতে পারি একটু। আচ্ছা, যে কোন দিকে আছে এটাও বলতে পারেন। I feel certain places, যে এখান থেকে এখানে অথবা that way, কিংবা একটা মানে I feel that একটা feel the energy actually, সবাই পারে এটা, কিন্তু আমি যাই না, মানে আমরা শুনি না, আমরা কেউ চাই না অনেক কিছু ফিল করতে, বিকজ সায়েন্স has taken over our life so much that আমরা বেসিক সায়েন্স থেকে ভুলে যাই যে আমরা হচ্ছে a source of energy। ওকে, আমি কিছু এসএমএস পড়ে ফেলি এর মাঝখানে। আমাদেরকে এসএমএস করেছেন ব্ল্যাক ডেথ, এসএমএস করেছেন জাহিদ বাড্ডা থেকে, এবং এসএমএস করেছেন আচ্ছা তিনি তার জীবনে একটা এক্সপিরিয়েন্স রয়েছে, সেই এক্সপিরিয়েন্সটা আমি অবশ্যই বলবো ভূত এফএম @radiofurti.fm এ পাঠিয়ে দিন, অথবাই আমাদের এসএমএস করেছেন। এবং আমাদেরকে ইউসুফ এসএমএস করেছেন, ইউসুফ মামুন এসএমএস করেছেন আমাদেরকে ভূতের বাপ। ওকে, ফরহাদ এসএমএস করেছেন, আমার দাদা নানা বাপ। সুজন এসএমএস করেছেন, এবং এসএমএস করেছেন পাগলা ভূত, এসএমএস করেছেন এসএমএস করেছেন অন্না উত্তরা থেকে, এসএমএস করেছেন শামীম ময়মনসিং থেকে, এসএমএস করেছেন পরশ, এছাড়াও এসএমএস করেছেন ফ্র্যাঙ্কেনস্টাইনের ব্রাইড, এবং এসএমএস করেছেন আমাদেরকে এছাড়াও আরো অনেকে। আপনি যদি এসএমএস করতে চান তাহলে এসএমএস খুব সহজেই পাঠিয়ে ফেলতে পারেন, লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে। একটা ছোট্ট ব্রেক নেব, ফিরে আসছি একটু পরেই, এবং সেই পর্যন্ত স্টে টিউন টু রেডিও। রাইট, এত রাত্রে যদি প্রশ্ন করেন কে ওখানে, তাহলে উত্তর পাবেন একটাই, সেটা হচ্ছে ভূত এফএম। শুনছেন সবসময় রেডিও ফুর্তির সাথে আছে রাসেল, চলছে ভূত এফএম, এবং সেই সাথে রয়েছেন ভৌতিস্ট এবং আমাদের আজকের গেস্টরা, এবং তারা আপনাদের সাথে বিভিন্ন ধরনের এক্সপেরিয়েন্স শেয়ার করছেন। এক্সপেরিয়েন্স চাইলে আপনারাও শেয়ার করতে পারেন, এবং সেই জন্য যেটা আপনাকে করতে হবে, আপনাকে এসএমএস করতে হবে, লিখে ফেলতে হবে SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, আর পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আমাদের এসএমএস করেছেন মুর্দা
ফকির খুলনা থেকে। এছাড়াও বাদশা ভাই SMS করেছেন আমাদেরকে, 13 নাম্বার ঘোস্ট আমাদের SMS করেছেন, 1888 নাম্বার ফুর্তিভূত SMS করেছেন আমাদেরকে, পানি পেতনির জামাই আমাদের SMS করেছেন। এছাড়াও ডেভিলস অ্যাডভোকেট SMS করেছেন। ডেভিলস অ্যাডভোকেট নামে একটা কিন্তু মুভিও রয়েছে, খুব ভালো। ইন্টারন্যাশনাল ঘুমন্ত ভূত আমাদের SMS করেছেন। ভূতের অশান্ত মমি আমাদের SMS করেছেন, মানে মমি হবে আর কি, এটা বুঝতেই পারছি। আমাদেরকে SMS করেছেন ভীতুভূত, এটা খুব মজার নাম একটা পাইছি, ভীতুভূত। সো এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক কিন্তু নাম আসছেই। আর এছাড়াও আমাদেরকে SMS করেছেন উদয়, তিনি তার এছাড়াও পল্লব SMS করেছেন, এবং লাশ এভিল আমাদের SMS করেছেন। ডিজে ভূত আছেন এর মধ্যে, এবং কালো ভূত আছেন। সো আপনারা এখনই জানতে পারবেন। জীবন ভাই, এখানে তো বেশ কয়েকটা নাম দেখতে পাচ্ছি আমি। তো এখানে আপনি বলছিলেন টোকাই ভূতের কথা নাকি? হ্যাঁ, টোকাই ভূত না? টোকাই ভূত, আপনার যদি পুরস্কারটা পেতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইমেল করে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বারটা আমাদের পাঠিয়ে দিতে হবে। সেটা আমরা নেক্সট শোতে জীবন ভাইয়ের কাছে দিয়ে দেবো, এবং আপনার কাছে আপনার গিফট পৌঁছে যাবে। আপনি যেটা করবেন, আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার এবং এই টোকাই ভূত এই নামটা উল্লেখ করবেন, করে আমাদের ইমেল করবেন ভূতfm BHOOTFM@radiofurti.fm। সো টোকাই ভূত আজকে হচ্ছে মানে বিজয়ী হয়েছেন আর কি, তাদের সুন্দর নামটার জন্য। সো টোকাই ভূত, কংগ্রাচুলেশনস। আর যাই হোক, আমরা আবারও SMS এর ঘটনায় ফিরে যাই, এবং তার আগে আপনি বলছিলেন কিছু, যে আপনার আরো কিছু ঘটনা আছে, মানে দু একটা বলতে চান? জি। তো একটা আছে যে আমি বলতেছিলাম আপনার ফুপির ব্যাপারে। আপনার নামটা একবার বলতে হবে। আমার নাম তুরাজ ফারজাদ হক, রাইট, ফ্রম গুলশান। রাইট, তো দিস ইজ অলসো স্টোরি অনেক আগের, হয়তো 20 বছর বা 20 বছর বা বেশি হইতে পারে এরকম আগে। তো আমার দুই ফুপু, ওনারা যাচ্ছেন ইয়াতে ডক্টরের কাছে, চোখের ডক্টর, এলিফ্যান্ট রোড ফ্রম আরামবাগ। তো এলিফ্যান্ট রোড যখন পৌঁছেছেন, একজন ফুপু গাড়ি থেকে নামলেন, এবং উনি জানে যে গাড়ি থেকে যখন নামছেন দেখেন যে আরেকজন নামতেছে না। তখন তাকে দেখেন উনি গাড়ির ভিতরে চোখ বন্ধ করে কাঁদতেছে, আর অনেক সূরা বা দোয়া অনেক কিছু পড়তেছে। সো দে নিউ যে এটা হচ্ছে একটা সাইন, যে যখন ওনার উপরে জিন আসে, তারা জানতো ওনার উপরে জিন আসে। জিন আসার সময় অথবা জিন আসার আগে উনি এরকম করেন যে কাঁদতেছে, কনস্ট্যান্টলি কাঁদতেছে অনেক, আর কি যেন অনেক ফাস্ট পড়তেছে, প্রবলি সাম সূরা আর দোয়া টোয়া কিছু একটা হবে। তো এখন এই অবস্থায় ডাক্তারের কাছে নেওয়া সম্ভব না, তো তাকে ফেরত নিয়ে গেছে বাসায়। ওনাদের তখন যে কেসটা ছিল, তো তারা খুব খুশি হয়েছে, জিন আসতে খুব খুশি হয়েছে, দে ক্যান আস্ক স্টাফ টু দ্য জিন এটসেট্রা। তো বাসায় সবাই ডাকছে যে আসছে, উনি আসছে, আসো গ্রিট করো। তো গাড়ির কাছে গেছে, উনি এখন গাড়িতে বসা, এবং ওই অবস্থায় কাঁদতেছে আর কি পড়তেছে। তারা যা সালাম দিছে, কোন রিপ্লাই নেই। আবার সালাম দিতেছে, কথা বলতেছে, কিছু বলে না। ওনারা বলে আপনার তো অনেক কষ্ট হচ্ছে, ভিতরে আসেন। তাকে 3-4 মিনিট টাইম ভিতরে আনতেছেন। যখন আনতেছে, তারা বলে যে বডি একদম পাথর মতো ভারী হয়ে গেছে, নর্মালি মুভ করা সম্ভব না, ভেরি হেভি। তো টেনে নিয়ে আসছে ভিতরে। মানে এই ওজনটা পুরোপুরি সবাই ফিল করতে পারছেন যে উনি ওনার যেরকম ওজন সেরকম ওজন না, তার চেয়ে অনেক বেশি। এক্স্যাক্টলি, হ্যাঁ, ওয়েটটা অনেক বেশি, অনেক বেশি ওয়েটটা। ওকে। তো যখন রুমে আসছে, বসেছে, তো তখন অনেক কাঁদতেছেন, চোখ বন্ধ করে কাঁদতেছে, আর অনেক স্পিডে কিছু একটা পড়তেছে। হঠাৎ শেষ, স্টপ, সে বলে আসসালামু আলাইকুম। ওকে, ফুপুর ভয়েস ইজ নর্মালি বলছে আসসালামু আলাইকুম। আমার মা, চাচি, দাদি, ফুপু, অন্যরা ছিল, তারা বলছে ওয়ালাইকুম সালাম। এখন একজন প্রশ্ন করতেছে, একজন বলে যে তার আত্মীয় বা তার ছেলে মেয়ের কথা জিজ্ঞেস করছে যে ওর ব্যাপারে কিছু একটা বলেন। যে এতক্ষণ কাঁদতেছিল, সে এখন এরকম হাসা শুরু করছে, কন্টিনিউয়াস এন্ড ভেরি অ্যাবনর্মাল। সাধারণ মানুষ এরকম হাসবে না, হাসতেছে মানে শেষ নাই। আবার আরেকজনের প্রশ্ন করে যে তার ব্যাপারে কিছু হোয়াট ইউ থিংক বা কিছু একটা বলেন, এখন আবার কাঁদতে শুরু করছে। তো এক একজনের ব্যাপারে এক এক রেসপন্স সে করতেছে। সো এটা খুব উইয়ার্ড। আর ওইখানে যারা ছিলেন আমার আম্মা, তারা তো ভয় অবস্থা খারাপ, যে কেসটা কি এরকম। তো জীবন নর্মাল একটা বয়স্ক মহিলা, সে তো এরকম ফাজলামো করবে না কখনো, এটা হতেই পারে না। হ্যাঁ, তো হঠাৎ করে এইসব হইতেছে, হাসতেছে, কাঁদতেছে, এক প্রশ্নের জবাব হিসাবে হঠাৎ করে ফেইন্ট, বিছানার উপরে শেষ। কিছুক্ষণ পরে যখন আসলো, বলে যে কি হয়েছে, মানে উনি কিছু জানি না। তখন
পানি টানি খাওয়াইছে. সো বেসিক্যালি দ্য স্টোরি এন্ডস ওভার হিয়ার, বাট দিস ইজ আ স্টোরি হুইচ আই থিংক ইজ পজেশন, যে তারা পুরো পজেস করছে. রাইট. আচ্ছা, একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে এই যে যারা 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 এরকম পজেসড হন তারা কেমন ফিল করেন? তারা কি আসলে চান যে এরকম সঙ্গে থাকুক সবাই? মানে ম্যাক্সিমাম কি মনে হয় আপনাদের ফ্যামিলি? কিন্তু অনেক স্টোরি আছে, আমি যেগুলো আজকে তো সময়ের অভাবে সবগুলো বলা হলো না, বাট এরকম অনেক জনের এরকম অনেক ধরনের প্রবলেম রয়েছে. সো কি মনে হয়, তারা কি হ্যাপি যা হচ্ছে তাদের সাথে এরকম কিছু নিয়ে? ওয়েল বেসিক্যালি আমি যেটা বুঝতে পারছি, এন্ড আল্লাহ নোজ বেস্ট, তা হচ্ছে যে হয়তো এনাদের অনেকেরা তারা জানে যে ওনাদের সাথে এসব হয়, বা জিনের কোনো একটা কানেকশন, অ্যাফিলিয়েশন কিছু একটা আছে, বাট যখন অ্যাকচুয়ালি তাদেরকে প্রসেস করে ফেলছে ওই মুহূর্তেটা দে ডোন্ট হ্যাভ দ্য সেন্স যে কি কি কাজ করতেছে. হয়তো কিছুটা ভাঙছে, সে জানে না ভাঙছে, অবস্থা হচ্ছে এটাই. অলসো আমি বলছিলাম আমার ফ্রেন্ডের ঘটনা, যে বুয়াকে মারছে পানি. আমার ফ্রেন্ড নাম অনি. অনি যখন মারছে সে বলছে মরিস মারছে. আফটার জিন বলতেছিল after the at the end of the ঘটনা, জিন বলছে ঠিক আছে আমার এখন যেতে দে, রাস্তা করে দে. সো দে মুভড. যা সামনে ছিল তারা সাইডে চলে গেছে, তো জিন বের চলে গেছে, মানে যা মনে হয়েছে. আর বুয়াটা নর্মালি আবার শুয়ে গেছে. তো আফটার দ্যাট এসব জানে না যে কি হয়েছে. তো বোঝা যাচ্ছে যে হয়তো ওই সময়টা তাদের মাথায়. আপনি পাকিস্তানের একটা ঘটনা বলছিলেন, রাইট? এটা হচ্ছে আমার একজন আঙ্কেল, আফতাব আঙ্কেল, হি ইজ অলসো রেগুলার লিসনার, ওনার থেকে শুনতেছিলাম. তো এটা হচ্ছে আমি শিওর না, হয়তো বলুচিস্তান বা এইসব জায়গায় পাহাড়ি এলাকার ঘটনা. ওই এলাকার অবস্থা হচ্ছে এমন যে মনে করেন এখানে একটা বাসা আছে, 5-6 মিনিট বা 10 মিনিট রাস্তার পরে আবার একটা বাসা, একদম খালি শুনছান, মানুষ খুব এমনি কম. সো এমনি সাইট সিইং এর জন্য তারা গেছে পাহাড় টাহার উপর. এন্ড যখন ফিরত আসতেছে সন্ধ্যা বা সন্ধ্যার পরের টাইমে, রাইট, ওনার ফ্রেন্ড দুইজন আগে আগে যাচ্ছেন, উনি পিছিয়ে আছেন. হঠাৎ করে ওনার বেল্টওয়ালা যে স্যান্ডেল, বেল্টটা খুলে গেছে বা ছিঁড়ে গেছে, কিছু একটা এমন হয়েছে. ওকে, সো হি ওয়াজ ফিক্সিং ইট. কিন্তু সামনে যে ফ্রেন্ডরা যাচ্ছে উনি আর বদর করেন, ওদেরকে ডাকে নেই. ঠিক আছে, ওরা যেতেছে যাক, আমি ওদেরকে জয়েন করবো. তো যখন বাই দ্য টাইম হি ফিক্স হিজ জুতা, ফ্রেন্ডরা অলরেডি নেমে চলে গেছে. তো উনি এখন নামতেছে ওই পাহাড়ের মধ্যে যেখানে এমনি মানুষ নেই, তারপর আবার পাহাড় উপর দেখে যে একটা পাথরের বাসা, পাথরটাতে দিয়ে বাসা বানানো, কোন মানুষ টানুষ নাই. তো উনি চিন্তা করছে এখানে বাসা, তো উইয়ার্ড একটা অবস্থা. দেখে যে দুইটা বিড়াল, আর হঠাৎ ঘরের ভিতর থেকে একটা হাত বের হয়েছে, and the hand is full of hair, যেটাকে বলে লোমশ, পুরা কালো আর লোম দিয়ে ভর্তি. একটা বিড়ালকে টান দিয়ে ভেতরে নিয়ে নিল. উনি এটা দেখে অবাক হয়ে ঘাবড়ে তাড়াতাড়ি নিচে চলে গেছে. নিচে ওনার ফ্রেন্ডকে বলতেছে যে উপরে কেউ থাকে নাকি? ফ্রেন্ড বলতেছে না, কেউ তো থাকে না. বলে কেন, তুমি কিছু দেখছো? সে বলছে হ্যাঁ, আমি এরকম দেখলাম, বিড়াল টান দিছে. তখন সে ফ্রেন্ডটা বলতেছে আত্মা, বাট হোয়াট উই বিলিভ আত্মা তো হইতে পারে না, হয়তো জিন হবে. আমি বলতেছি তুমি যদি আরো বেশি সময় এখানে থাকতে হয় তোমার মেরে ফেলতে পারতো. রাইট, কিন্তু একটা কিন্তু অদ্ভুত ব্যাপার, একটা খোলা এরকম জায়গায় একটা পাথরের বাড়ি, এবং মানে সত্যি মানে এরকম যে হাত হঠাৎ করে, মানে এই জিনিসটা দেখলে না কেমন ফিল হয় না, মানে এই ব্যাপারটা খুবই উইয়ার্ড. যাই হোক, আমাদের হাতে একেবারেই সময় কম, এবং জিবরান ভাইয়ের ঘটনার শেষে চলে এসেছিলাম আমরা, সেটা শেষ করতে হবে কারণ হাতে একদম সময় কম. আমরা এটা দিয়ে আজকে শোটা শেষ করে ফেলবো. তো জিবরান ভাই একটু শেষ করে ফেলেন আপনার ঘটনাটা লাস্টে. আমরা ছিলাম, আপনি তো বলেন দরজা ধাক্কা দিচ্ছিল এবং ধাক্কাটা অনেক জোরে হচ্ছিল একসময়, মানে খুব বেশি শব্দ, এবং আপনার দরজার কাছে গিয়ে মনে করলেন যে না, এটা খোলা ঠিক হবে না, এরকম জায়গায় ছিলাম. ঠিক না, মানে তখন মানে আমাদের কারো সেন্স ছিল না যে দরজাটা খুলে দেখবো ভেতরে কে, এত জোরে শর্ট কন্টিনিউস হচ্ছিল, ধাপ 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 ধাপ, মানে ভেতর থেকে. উই নিউ, আমরা জানতাম যে ভিতর থেকে মানে আমরা লক করে দিয়েছি. তারপর আমরা আমার পিছনে ফ্ল্যাটমেট দাঁড়ানো, ও ইয়াং যেহেতু সো ও কি করলো যে ও আমার পিছন থেকে দৌড় মারলো, কারণ আরেকটা দরজা ছিল, মনে করছে ওখান থেকে যে অন্য কিছু করবে. সে ওদিকে যাওয়ার পর জেব দৌড়াই চলে গেলাম ওদিকে, যে দেখি যে ওই দরজায় একদম ধাম 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 বাড়ি মারছে. মানে আমাদের দুপাশে দু দরজাতে এখন বাড়ি পড়ছে, কারণ ওদিক দিয়ে তো আমরা শুনতে পাচ্ছি না. এখন এদিকে এসে ও মনে হচ্ছে এদিক দিয়ে যে সে খুলে ফেলবে. এইদিকে যখন আওয়াজ হচ্ছে আমরা দাঁড়ায়, আমাদের তো কারো সাহস হচ্ছে না এখন আর বেরো. তারপর কি করবো আমরা, ঠিক আছে এখন কিছু করার নেই, বসে থাকি আমরা ভেতরে, বারান্দায় যে বসে থাকি. বসে অনেক, এটা প্রায় 20 মিনিট অলমোস্ট
নন স্টপ 20 মিনিট চললো ধামধামে আওয়াজটা। বাইরে দেখি তখন মানে ঝড় আসা শুরু করছে, তখন যে রাত্রেবেলা। এটা কি মানে যখন এরকম ঘটনা ঘটে, আই ডোন্ট নো, বাট মনে করেন যে একটা ফ্লোর এরকম ঘটছে, তো তার যে নেক্সট যে মানে এক্স্যাক্টলি ওরা কি শুনতে পায়? এক্স্যাক্টলি উই থট এত জোরে আওয়াজ হচ্ছে যে উই থট, কারণ আমি ড্রাম বাজালে যত জোরে আওয়াজ করি রাত্রেবেলা তার থেকে বেশি জোরে আওয়াজ। আর আমরা মনে করছি যে পাশে ফ্ল্যাট থেকে কমপ্লেন করবে, ইয়ে করবে, তারপর মানুষ হিসেবে তারপর উইল হ্যাভ ইনাফ কারেজ টু গো ইনসাইড, ভেতরে যে সেটাই হওয়া উচিত। একটা মানুষ কমপ্লেন করেনি, একটা কেউ আওয়াজ করেনি, এবং সেটা সন্দেহ করেছিলাম, কিন্তু হওয়া উচিত যেটা সেটা হচ্ছে যে সবাই শুনতে পাবে। কিন্তু করছে ওর বাবা থাকে, সে মানে কোনো কাজের লোক না, কেউ না, আর আমাদের ফলে কোনো কাজের লোক নেই, একদম জাস্ট এমটি, আমরা দুজনই শুধু। এত জোরে আওয়াজ আমরা 20 মিনিট যাওয়ার পরে হঠাৎ করে ধাম করে বন্ধ, ওকে চুপ হয়ে গেল। আমরা কি করবো, তারপরে তো আমাদের সাহস হচ্ছে না, তখন আমার মাথায় কিছু আসছে না এখন, মানে আই ডোন্ট, বিকজ আমি এরকম ইন্টেন্স এক্সপিরিয়েন্স আমি এইভাবে করি নাই। তখন ফ্ল্যাটমেট হু ওয়াজ স্মার্ট আপনার রিয়েলাইজ করে বললো যে আমার মনে হয় যে আমরা উই গুফড আপ, কিভাবে বলে কি, I think we did the reverse. ও আচ্ছা 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 আচ্ছা। Instead of আমাদের রুমে না ঢুকতে দেওয়ার জন্য, I think we trapped it inside our room. আমার মাথায় কমন সেন্স মেড সেন্স, কারণ ভেতর থেকে আওয়াজটা আসছে। সো কি করবো এখন আমরা, কি করি এখন? What we did was we collected আমাদের সবকিছু কালেক্ট করে আমরা ঠিক দরজার সামনে রেখে একটা রানওয়ে হয় না, রানওয়ে টাইপের একটা জিনিস সেট আপ করে দিলাম পুরো দরজার সামনে থেকে। আমরা জাস্ট দরজাটা খুলে জাস্ট একটু ধাক্কা দিয়ে জাস্ট ওয়াকড অফ, ভিতরে কিচ্ছু দেখার দরকার নেই, জাস্ট লেটস গো। আমরা যে বারান্দায় বসে থাকলাম, বারান্দা থেকে আমাদের রুমের দরজা অ্যাডজাসেন্ট, বসে আছি অনেকক্ষণ। 45 মিনিট যাওয়ার পরে আমার ফ্ল্যাটমেট দাঁড়ালো হঠাৎ করে ধাম করে, I can't take it anymore, I need my cigarette. ততক্ষণে মোটামুটি পরিস্থিতি শান্ত হয়ে গেছে, আমাদের প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। বাট ওই যে মানে ওই ব্যাপারটা যে এই যে মানে এরকম উল্টাপাল্টা হয়ে গেলে এরকম ধরনের ঝামেলা যে কেউ পড়তেই পারে। তার জন্য আমি অবজেক্ট কি আমি বলছি না, ফর সিঙ্গল রিজন, বিকজ ইউ ডোন্ট নো হাউ টু ইউজ ইট। তো তখন আমরা যে তারপর কিছুক্ষণ চলে গেল, আমি বসে, রাতে আর কোনো সমস্যা হয়নি। তারপরে সমস্যা কি, আমি তখন বাইরে বসে আমার বাইরে ধামনি লেক, রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, আমি বসে বসে ছবি নেওয়ার চেষ্টা করছি। একটা সোফা টেনে নিয়ে এসে বসে আমি ছবি তুলছি। ছবি তুলতে তুলতে হঠাৎ করে আমার ফ্ল্যাটমেট চলে আসলো, যে দেখো ওটা কি হয়েছে। আর ওর হচ্ছে খুব শর্ট অ্যাটেনশন স্প্যান, ও ক্যামেরা কিছু হয়েছে দেখি, ভুলে গেছে আমার হাতে কি দিছে। খুঁজে দেখলাম আমাদের যে অবজেক্ট ছিল, ইটস মেড অফ কংক্রিট সলিড মার্বল। ওকে, সো ওটা ইফ ইউ আর রেসলার যদি মারি একদম ধাম করে, তাহলে ওটা ইউল গেট আ স্মল ক্র্যাক। আর ওটা ছিল আমাদের সেন্টার অফ দ্য রুম, আসলাম যে এনার্জিটা উইল এক্সপেল অর ট্র্যাপ। ওটার পুরো উপরে কোণাটা একদম চিপড, ইট লুকস লাইক পিরামিড, আমি দেখেছি জিনিসটা। ওকে, সো এরকম ধরনের না, মানে আমি বলছি জিনিসটা দেখতে অনেকটা এরকম ধরনের, এবং সেটা হচ্ছে মাথাটা চিপড। এটা সম্ভব না তো কোনোভাবেই, এটা তো সম্ভব না। আরো ক্রেজি। আমি যখন ক্যামেরা দিলাম, ও কিছু আমার এই 3টা ছবি নিয়েছিল, সেকেন্ড ওয়ান ডাজন্ট ফিল রাইট, কিন্তু জুম করা যাবে? তো আমি বললাম হ্যাঁ যাবে, দেখো জুম করে। আমি বসে আছি বাইরে, and I was seeing that object. So what is this? So zoom করে দেখি যে for the first time actually আমার still camera I actually got something. আমার যে আমি সেই ইমেজটা দেখেছি, যে জিনিসটার কথা বলছেন, সেই ইমেজটা আমি মিনিট 10 আগে দেখেছি, এবং এটা শ্যাডোর মতো, সামথিং, মানে একটা স্কোয়ারের মতো, মানে কোনো শেপ না, মানে ওরকম বলার মতো কোনো শেপ না আসলে। তার ঠিক পরের পিকচারটা একই জিনিস, মানে আমার জিনিস হচ্ছে আমার ওয়ালটা একদম স্ট্রেট, কোনো ইয়ে নেই, মানে কোনো অবজেক্ট নেই টু ব্লক ইট। দিস ওয়ান মানে একদম ওখান থেকে মনে হচ্ছে ঠিক আমার দরজার সামনে দাঁড়ানো, একদম একদম। এবং কেমন জানো, আমার কাছে মনে হচ্ছে যে হ্যাট টাইপের কিছু একটা, এরকম সেরকম এরকম ধরনের কিছু একটা জিনিস আমরা দেখেছি।
for last 2 weeks. We're really sorry যে রেডিওতে দেখানো যায় না, sorry for the people in radio land. But আমার আরেকটা জিনিসও ভালো লাগছে, রেডিওতে আসলে যারা লিসনার আছেন তারা নিজেরা ইমেজটা নিজেদের মতো করে বুঝে নিতে পারবেন হয়তো, কিন্তু বাট মানে আই হ্যাভ সিন সামথিং, মানে এটা হচ্ছে মানে বেশ উইয়ার্ড একটা জিনিস, এবং আমি সেটা ক্যামেরায় দেখলাম ছবিগুলো। আমি কিছু বলতাম না, বাট only reason I say this is because আমি আগে বলেছি I only talk about things যখন আমার প্রুফ থাকে হাতে। রাইট, সো আজকে শেষ করতে হবে, বাট আমি তার আগে কিছু SMS পড়বো, এবং SMS গুলো আমাদেরকে যারা পাঠিয়েছেন, আমাদেরকে ঝুমা SMS পাঠিয়েছেন মহাখালী থেকে। আচ্ছা, আমাদেরকে এছাড়াও SMS পাঠিয়েছেন, আচ্ছা আমাদেরকে এছাড়াও SMS পাঠিয়েছেন হচ্ছে সিদ্ধার্থ, এছাড়াও SMS পাঠিয়েছেন আমাদেরকে ঘর জামাই ভূত, গিট্টু ভূত SMS পাঠিয়েছেন আমাদেরকে, পেটকাটা ভ্যাম্পায়ার SMS পাঠিয়েছেন, বিপ্লব SMS পাঠিয়েছেন আমাদেরকে, এছাড়াও SMS পাঠিয়েছেন ঘোস্ট পাঠিয়েছেন আমাদেরকে SMS, এছাড়াও SMS পাঠিয়েছেন আমাদেরকে HSC ভূত SMS পাঠিয়েছেন আমাদেরকে, ব্ল্যাক ঘোস্ট, এছাড়াও মনি ফরহাদ সহ আরো অনেকে। সো আজকে হাতে সময় নেই, বাট এতক্ষণ ধরে যারা SMS পাঠান তাদের সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস, এবং আপনারা ইচ্ছা করলেই আপনাদের এক্সপিরিয়েন্স গুলো এভাবে SMS এর মাধ্যমে, সব SMS পড়া হলো না কিন্তু SMS গুলো আমাদের কাছে থাকে এবং আমরা খুঁটিয়ে খুঁটিয়ে দেখি যে কোনো ঘটনা আছে কিনা। সুতরাং SMS এর মাধ্যমে আপনারা চাইলেই আপনাদের ঘটনাগুলো আমাদেরকে জানিয়ে দিতে পারেন। সেজন্য যেটা করতে হবে, লিখে ফেলতে হবে SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিতে হবে 9840 নম্বরে। আলভি SMS পেলাম এই মাত্র, এছাড়াও আমরা SMS পেলাম পল্লবের, মাহমুদ, অপু, সৈকত, লাস্ট স্যাক্রিফাইস SMS পেলাম, আখি কুড়িল থেকে SMS করেছেন। সো আমি যেটা বলবো যে আজকে এখানে শেষ করতে হচ্ছে। যারা ইমেল করবেন তাদেরকে আরেকবার ইমেল অ্যাড্রেসটা আমি একটু বলে দিই, সেটা হচ্ছে ভূতfm BHTTFM@radiofurti RADIOFOORTI এখানে ইমেল করতে পারেন। এবং ইমেল করতে হলে যেটা করতে হবে, অবশ্যই আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার, যে ফোন নাম্বারটা অবশ্যই কাজ করবে এইরকম একটা ফোন নাম্বার অবশ্যই পাঠিয়ে দিতে হবে আমাদের কাছে, এবং স্টুডিওতে এসে আপনার ঘটনা শেয়ার করতে চান কিনা সেটা আমাদের জানাতে হবে। আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যে ভূত FM ভালো হয় আপনাদের জন্য আপনারা যখন আপনাদের সবচাইতে সেরা গল্পটা আমাদের কাছে পাঠান, তখন সেটা আমরা আপনাদের কাছে আসলে বলি। আমরা নিজেরা কোনো গল্প বানিয়ে বা নিজেরা কোনো গল্প মানে আমাদের নিজেদের ঘটনা খুব কমই বলা হয়, আসলে দেখা যায় যে আপনাদের এক্সপিরিয়েন্স গুলো আমরা তুলে ধরি। সুতরাং আপনাদের যত বেশি এক্সপিরিয়েন্স থাকবে, সেই এক্সপিরিয়েন্স গুলো যত বেশি আমাদেরকে পাঠাবেন, তত বেশি ভালো ভালো ঘটনা আপনাদের আমরা উপহার দিতে পারবো, সেটাই আশা করছি। এবং আমরা যেটা বলবো যে একদম যা সত্যি সেটাই আমরা চাই, মানে যেটা সত্যি সেই ঘটনাটি আমরা চাই আপনাদের সামনে তুলে ধরতে। সুতরাং ঘটনা পাঠানোর সময় এই ব্যাপারটাও আপনাদের খেয়াল রাখতে হবে, এবং যারা স্টুডিওতে আসতে চান তারাও অবশ্যই এই ব্যাপারটা খেয়াল রাখবেন। আজকে এখানেই শেষ করছি, কথা হবে আবারও আগামী শুক্রবার। জীবন ভাই কিছু একটা বলবেন বোধহয়। To every person out there যেখানে যারা ভূত FM শুনছেন, থ্যাংক ইউ সো মাচ। মানে আমরা কয়েকদিন একটা রিসেন্ট সার্ভে করলাম, মানে পেয়েছি, সাকিব পেয়েছে অ্যাকচুয়ালি, একটা ওয়ার্কশপে গেছিল, সো এসে ওখান থেকে ফোন করলো হঠাৎ, জানিস কি যে ফার্স্ট অফ অল যে ভূত FM মানে একটা রেটিং হয় কত শো কত পপুলার। ভূত FM বাই ফার, হেড এন্ড শোল্ডার্স বাই ফার দ্য মোস্ট পপুলার শো in here, not because because of the fans. Thank you everybody. Yes, and মানে all credits মানে যেটা আছে সেটা হচ্ছে আপনাদের, সেটা আপনাদের SMS letters everything, এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদের ঘটনাগুলো, আপনাদের এক্সপেরিয়েন্স যেগুলো আপনারা পাঠান। এবং আমরা না আসলে এই ঘটনাটা আরো মানে কি বলবো যে আরো ভয়াবহ সব ঘটনা আপনাদের কাছ থেকে যাচ্ছে। নিশ্চয়ই এগুলো আছে, আপনাদের চারপাশে যারা আছেন তাদেরকে ইন্সপায়ার করবেন আমাদের ঘটনা পাঠানোর জন্য, এবং তাদেরকে ইন্সপায়ার করবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এবং এই চারপাশের মানুষগুলো যাদের ঘটনা আছে, সবসময় যে আপনার নিজের জীবনের সাথেই ঘটনাটা ঘটবে এমন ধরনের কোনো কারণ নেই। সো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অন্য যারা রয়েছে তাদের ঘটনাগুলো আপনি ইচ্ছা করলে তুলে ধরতে পারেন। আমি তো বললামই যে ইমেল একটা খুব ভালো জায়গা, ভূতfm@radiofurti.fm, এখানে আপনি ইচ্ছা করলে ইমেল করতে পারেন। আজকে এই পর্যন্তই থাক, কথা হবে আবারও আগামী শুক্রবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকুন, এবং নতুন বছরে অনেক বেশি সাহস সঞ্চয় করে আমাদের সাথে ভূত FM এ জয়েন করুন। শুভ নববর্ষ। ডিয়ার লিসেনার, আজকের এই ইমেল এপিসোডগুলো এতদূর পর্যন্তই। যারা সম্পূর্ণ ইমেল এপিসোডগুলো শুনেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন এই চ্যানেলের মাধ্যমে সর্বদাই রাত 10টায় ভয়ঙ্কর ইমেল এপিসোডগুলো
ছাড়া হয় আর কি। আর সবাই নতুন নতুন ঘটনা পেতে আমার এই চ্যানেলে সঙ্গে থাকতে হবে এবং ঘটনাগুলো কেমন লেগেছে আপনাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। লিসেনার্স, আজকে আমাদের আরও একটি ঘটনা রয়েছে, চলুন চলে যাই সেই ঘটনাতে। আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার, আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আমি মাহমুদ শহীদ আপনাদের সামনে ঘটনা নিয়ে আসলাম। তো ঘটনাটি হবে আজকে অনেক ভয়ঙ্কর, যেমন অ্যাম্বুলেন্সের শেষ যাত্রা। রাত তখন প্রায় 12:30। শহরের সব হাসপাতালগুলো নিস্তব্ধ, কেবল মাঝে মাঝে দূরে কোথাও কুকুরের ডাক নীরবতায় ভেসে যাচ্ছিল। শহরের পুরনো সরকারি হাসপাতালের মর্গের পাশে দাঁড়িয়েছিল একটি অ্যাম্বুলেন্স। লোকজন বলে এই অ্যাম্বুলেন্সটা নাকি মৃতদের অ্যাম্বুলেন্স নামে কুখ্যাত, কারণ এই অ্যাম্বুলেন্সে যাকে নেওয়া হয় সে আর বেঁচে ফেরে না। এবং লোকেরা বলা বলি করত, যারা এই অ্যাম্বুলেন্সে চড়েছিল তারা আর কখনো জীবিত ফিরে আসতে পারেনি। সেই দিন থেকে গ্রামের কেউ রাতের অন্ধকারে অ্যাম্বুলেন্সের শব্দ শুনলেই জানলা দরজা বন্ধ করে দেয়, কারণ সে নাকি অ্যাম্বুলেন্স এখনো মাঝরাতে বের হয়, শূন্য রাস্তায় ঘুরে বেড়ায় নতুন যাত্রীর খোঁজে। আজকে আমি এরকম আরো ছোট ছোট ঘটনা শোনাচ্ছি। একটা রাতের ডাকের ঘটনা। রাত প্রায় 1টা, গাড়ি চলমান কম। শহরের শেষ প্রান্তের রাস্তায় একটি অ্যাম্বুলেন্স থামে। ডাক্তার রুমে কল এসেছে, দ্রুত আসুন, একজন গুরুতর আহত। অ্যাম্বুলেন্সের দরজা খোলার সঙ্গে সঙ্গে হাওয়া বেশ ঠান্ডা লাগলো। মনে হচ্ছিল কেউ ভিতরে নেই, শুধু নিস্তব্ধ অন্ধকার। আমি আরও একটি ঘটনা বলছি। ড্রাইভার হঠাৎ রাস্তা ভুলে যায়। জিপিএস ঠিক আছে, তবুও রাস্তা যেন অন্যদিকে ঘুরছে। প্রায় 10 মিনিট ধরে চারপাশে কেবল কুয়াশা আর অচেনা গাছ। রোগীদেরকে এক নজর দেখার জন্য তার আত্মীয়রা অনেক চেষ্টা করছিল, কিন্তু এটা এমন একটি অ্যাম্বুলেন্স, এই অ্যাম্বুলেন্সের ভিতরে যখন লাশ তোলা হয় তখন অ্যাম্বুলেন্সের সাথে সাথে বাহিরের কোনো মানুষজন তাকে আর দেখতে পেত না। হঠাৎ দরজা লক হয়ে যায় এবং অ্যাম্বুলেন্স চালানো যায় না। বাহির থেকে ভীতিকর শব্দ আসে, এখানে আসো। ডাক্তার জানে না এটা কি লোকের কণ্ঠ নাকি অন্য কিছুর। ভিতর থেকে কোনো আলো নেই, শুধু স্ট্রেচারের নিচে একটি কুয়াশা সরাচ্ছে। হঠাৎ ডাক্তার স্ট্রেচার পাশ থেকে দেখলেন সাদা কাপড়ে ঢাকা একটি মেয়ের মুখ। সে কাঁপছে না, কথা বলছে, শুধু চোখ দিয়ে তাকাচ্ছে। ডাক্তার কাছে যেতে লাগে। মেয়ের চোখ যেন ভেতর থেকে আলো বের করেছে। হঠাৎ মেয়েটি বলে, আমাকে বাঁচাও, কিন্তু বাইরে কেউ নেই। ডাক্তার চেষ্টা করলেন স্ট্রেচার উঁচু করতে, তখন লক্ষ্য করলেন অ্যাম্বুলেন্সের রেডিওতে অচেনা বার্তা আসে, তোমরা সবাই একা। তোমাদের তারপরে বলছে যে তোমাদের কেউ ফিরাবে না। রাস্তা খোলা, কিন্তু চারপাশে শুধু অচেনা গাছের অরণ্য। গাড়ি থামালেই গাছের ছায়া যেন জীবিত হয়ে দাঁড়ায়। অ্যাম্বুলেন্সের হুইল ধরে রাখার চেষ্টা করছে। ডাক্তার নতুন অনুভব করলেন কাঁপুনি স্রেফ শারীরিক নয়, শুধু মনে হচ্ছে জিনিস আতঙ্ক সৃষ্টি হচ্ছে। হঠাৎ ব্যাটারি লো, লাইট যায়। রেডিওতে হঠাৎ চিৎকার শব্দ, কে এসেছে, ফিরে যাও, ফিরে যাও। ডাক্তার এই ড্রাইভারকে চেষ্টায় ব্যর্থ এবং স্ট্রেচারের মেয়েটি অদ্ভুত হাসি দেয়। মনে হয় সে জানে এর শেষে কি হবে। হঠাৎ ড্রাইভার আয়নার দিকে তাকায় এবং ছায়া নেই, কিন্তু নিজের প্রতিচ্ছবি নয়, বরং এক ভয়ঙ্কর মুখ দেখায় সেই আয়নাতে, যা ডাক্তারকে চিনতে দেয় না। আয়না থেকে মুখটি বেরিয়ে এসে অ্যাম্বুলেন্সের ভিতরে আসে এবং ডাক্তার মনে করে দরজা খোলা যাবে। তখন হঠাৎ দরজা লক হয়ে যায়। মেয়েটি বলে, তোমরা কেউ বাইরে যেতে পারবে না। ভিতরের হাওয়া খুব ভারী, শ্বাস নিতে কষ্ট। কেউ জানে না বাইরের বিশ্ব কি, সত্যি আছে কিনা। হঠাৎ ভোরের আলো হয়ে যায়। অ্যাম্বুলেন্সের সব দরজা খোলা যায়, কিন্তু স্ট্রেচার খালি। ডাক্তার ও ড্রাইভারকে একে অপরকে খুঁজে পান না।
হঠাৎ ব্যাক সিটের চিহ্ন, তোমরাই জানো এখানে কেউ ফেরা যায় না। রাস্তার আর কোনো চিহ্ন নেই, শুধু কুয়াশা আর ধূসর আলো। ডিয়ার লিসেনার, আমি এই ঘটনাটি ছোট ঘটনা আমি বললাম, জানি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করবেন। তো আমি আরেকটি ঘটনা বলবো। আমি না আজকে সারাদিন ঘটনা বলে বলে একটু টায়ার্ড। তো আমি একদিন যাচ্ছিলাম আমাদের মুরাইল মাদ্রাসায় পড়তাম আমি, আপনারা সবাই হয়তো পাচ্ছেন, একটা নামকরা মাদ্রাসা। তো ওখানে যে যাওয়া লাগে আমার বাসা থেকে বের হয়ে আমি যখন যাই, একটা পুকুর পাশে একটা হিন্দুর বাসা, যেটা পরিত্যক্ত বাসা। তো আমি যাওয়ার সময় ওই বাসার দিকে তাকাতাম না, অনেক দিন ধরে ওই দিকে যাতায়াত করি। আমার যাওয়া লাগে শর্টকাটের রাস্তা ওই যাই, কারণ তখন আমি হেঁটে যাচ্ছিলাম। ঘটনাটি আজ থেকে প্রায় 13 কি 14 বছর আগের। তো আমি ওই রাস্তাতে যাচ্ছিলাম রাসেল ভাইয়া, তখন ওই রাস্তার মানে ওই পরিত্যক্ত বাড়ি পার হয়েই আমার হাতের বাম পাশে একটা বড় নদীর মতো মানে একটা বিল পড়ে। যদি আমি ডান দিক দিয়ে যাই তাহলে বাম পাশে পড়ে, আর যদি বাম দিক দিয়ে যাই তাহলে ডান দিক দিয়ে পড়ে। তো রাসেল ভাইয়া এইরকম করতে করতে আমি একদিন সিদ্ধান্ত নিলাম যে আমি আজকে বাম দিক দিয়ে যাব। তখন ওই বাম দিক দিয়ে যাওয়ার পথে ওই পুকুর পাড়ের পিছনে যে বাড়িটা, মানে আমার পিছন থেকে ওই পরিত্যক্ত বাড়ি যখন পিছনে পড়ে, যখন আমি পুকুরের বাম পাশে কর্নারে যাই তখন পিছনে পড়ে, তখন কেমন যেন আমার গা ভারী হয়ে যায় এবং কেউ মনে হয় আমাকে সেই পরিত্যক্ত বাড়ির ভিতরে ডাকছে। এরকম একটা আতঙ্ক আর ভয় নিয়ে, রাসেল ভাই বলুন তো আমার কি ঠিক কিনা, তখন ওই দিকে যাওয়া ঠিক কিনা। তখন আমি একটা চেষ্টা করলাম যে আমার যেহেতু বিকেল 4টা পর্যন্ত ক্লাস হয়, তখন আবার ক্লাস থেকে আমার আধা ঘন্টা হেঁটে হেঁটে যাওয়া লাগে স্যারের বাসায়। স্কুল শেষে আমি প্রাইভেট পড়তে যাই, প্রায় 1.5 ঘন্টা পড়াই। এরকম আস্তে আস্তে মাগরিবে আজান দেয়। ঠিক ওই বাড়ি অবধি আসা পর্যন্ত যখন আমি সামনে আসি, তখন আমাকে কেউ একজন ওই ঘরের ভিতর থেকে ডাকে, মানে পরিত্যক্ত বাড়ি, ওই বাড়ি থেকে ডাকে। আমি না মানে কি বলবো, মনে হয় যে ওখানে আমি শুধু ডাক শুনতে পাচ্ছি আর কেউ শুনতে পাচ্ছে না। তখন আমি ওখান থেকে, আমার বাড়ি দেখা যায়, আমি ওখান থেকে অনেক জোরে চিল্লানি ছাড়ি, আম্মু চিল্লানি ছাড়ি, আম্মু তখন দৌড়ে আসে। তো সেই দিন আমি ওই ঘরের ভিতর থেকে যে সাউন্ডটা শুনেছিলাম, ওই সাউন্ডটা এখনও আমার বুকে গাঁথা। রাসেল ভাই আমি কোনোদিন ভুলবো না। তো রাসেল ভাই আমার ঘটনা এত পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ইমেল এপিসোডে। আসসালামু আলাইকুম। পরিশেষে যারা এখনো আমার ঘটনাগুলো শুনছেন, তারা অবশ্যই এই ঘটনা সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। ডিয়ার লিসেনার, পরবর্তী ঘটনায় আজ রাসেল ভাইয়া, আফরান ভাই আপনাদের প্রশ্নের কমেন্টের উত্তর দিয়ে যাবে। ডিয়ার লিসেনার, আপনারা নতুন নতুন কমেন্টস করতে থাকুন এবং আমাদের এই চ্যানেলটি আপনাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন এবং তাদেরকে বলুন যে আমরা এই ঘটনাগুলো কিভাবে কালেক্ট করে এই ঘটনার ভিতরে নতুনত্ব সৃষ্টি করে আপনাদের সামনে তুলে ধরি এবং আপনাদের কত ভয় বা কত রাত জাগিয়ে রাখতে পারি। আমি পরিশেষে আবারও বলবো যে এই চ্যানেল মানেই, এই ভূত এফএম মানেই যে আপনাদের ঘুমকে কেড়ে নেওয়া। আপনাদের সারাটা রাত যাবে নির্ঘুমে, সারাটা রাত যাবে ভয়ে। ডিয়ার লিসেনার, আপনারা সবাই একসঙ্গে আমাদের চ্যানেলটি ভিজিট করুন প্রতিদিন রাত 10টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ইমেল এপিসোডে। আসসালামু আলাইকুম।